হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়ব সেটা হচ্ছে কেমিস্ট্রির চ্যাপ্টার 5, রাসায়নিক বন্ধন। তো এটাও কেমিস্ট্রির একটা ফান্ডামেন্টাল চ্যাপ্টার, তো এটাতে অনেক বেসিক আছে। আর এই চ্যাপ্টারটাতে আসলে পড়ানোর মতো এত বেশি কিছু আছে যে শেষ করা যাবে না, অনেক বেশি কিছু আছে। তবে আমি চেষ্টা করব তোমাদের লেভেলে ঠিক যতটুকু না দিলেই নয়, বা ঠিক যতটুকু তোমাদের প্রয়োজন, একটুও কম না আর তেমন বেশি কিছু আমি দেব না। ঠিক তোমাদের যতটুকু প্রয়োজন আমি ততটুকুর মধ্যে তোমাদের এই চ্যাপ্টারটা শেষ করার ট্রাই করব। তো আশা করি যদি আমার এই ক্লাসের সাথে তোমরা থাকো তাহলে তোমরা এই চ্যাপ্টারের জন্য তোমাদের আসলে তেমন আলাদা বাইরে কিছু পড়া লাগবে না। আর এটাই যদি সুন্দর মতো পড়ো তাহলে তোমাদের জন্য এনাফ, ঠিক আছে? তো আমরা এই চ্যাপ্টার শুরু করতে পারি। তো এই চ্যাপ্টারের নামটা হচ্ছে রাসায়নিক বন্ধন বা কেমিক্যাল বন্ড। রাসায়নিক বন্ধন জিনিসটাকে এটা আসলে আমাদের আগে বুঝতে হবে। রাসায়নিক বন্ধন জিনিসটা হলো আমাদের যে অণু পরমাণু নিয়ে আমরা আগে আলোচনা করছি। তো তোমরা এর আগের চ্যাপ্টারের আগের ক্লাসে তোমরা পর্যায় সারণী পড়ছো। তো পর্যায় সারণীতে যে 118টা মৌল সম্পর্কে তোমরা ধারণা পাইছো, তো এই দুনিয়াতে এই 118টা যে মৌলিক যে পদার্থগুলো, যে মৌলগুলো আছে, এইগুলো একে অপরের সাথে এক ধরনের আকর্ষণ বলের মাধ্যমে যুক্ত হয়। যুক্ত হয়ে তারা বিভিন্ন ধরনের অণু গঠন করে, যৌগমূলক গঠন করে। এরপর আবার সেই অণু বা যৌগমূলক যেগুলো আছে সেগুলো আবার একে অপরের সাথে এই ধরনের রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত হওয়ার মাধ্যমে কিন্তু আমাদের যে পদার্থগুলো তৈরি হয়, ঠিক আছে? তো রাসায়নিক বন্ধন আমাদের যদি বুঝতে না পারি তাহলে আমরা আমাদের মৌলগুলোর আচরণ, মৌলগুলোর ধরো মেল্টিং পয়েন্ট, বয়েলিং পয়েন্ট যেগুলো আছে এগুলো আমরা বুঝতে পারবো না। তো ওভারঅল আমাদের সায়েন্সের জগতে এই রাসায়নিক বন্ধন জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। আর তোমাদের জন্য তো বটেই, তোমাদের এসএসসির জন্য 9-10 পড়ার জন্য অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো আমাদের রাসায়নিক বন্ধন বুঝতে হলে আমাদের প্রথমে একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে কি, আমাদের যোজনীর ধারণা থাকতে হবে, বা যোজনী বা যোজ্যতা। এখানে দুইটা জিনিস আছে, যোজ্যতা ইলেকট্রন ভার্সেস যোজ্যতা বা যোজনী, যেটাই বলো। যোজ্যতা ইলেকট্রন কে বলা হয়েছে ভ্যালেন্স ইলেকট্রন, আর যোজনী হচ্ছে ভ্যালেন্সি। এই দুইটা জিনিস কি? এই দুইটা জিনিস খুবই, যোজ্যতা ইলেকট্রন খুবই সহজ বিষয়। ধরো আমাদের একটা কার্বন অ্যাটম আছে, ঠিক আছে? তো কার্বন অ্যাটমের ইলেকট্রন কয়টা থাকে? এটা মনে করো কার্বন অ্যাটমের নিউক্লিয়াস। তাহলে এর যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি বা স্ট্রাকচার আঁকি, দেখো কার্বনের প্রথম কে শেলে থাকতেছে 2টা ইলেকট্রন, আর এরপরে বাকি 4টা ইলেকট্রন থাকতেছে আমাদের তারপরের শেলে। তো এই যে তোমরা দেখতে পারতেছো যে কার্বনের ইলেকট্রন বিন্যাস, প্রথম শেলে আছে 2টা, দ্বিতীয় শেলে বা শেষ শেলে। মানে যোজ্যতা ইলেকট্রন বলতে আসলে বোঝায় কোন একটা অ্যাটমের সর্বশেষ শক্তি স্তরে ঠিক কয়টা ইলেকট্রন আছে। তাহলে এইখান থেকে দেখো কার্বনের শেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে? 1 2 3 4টা। তো এইখান থেকে আমরা বুঝতে পারতেছি কার্বনের যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা 4টি, ঠিক আছে? এরকম যে কোনো মৌল, ধরো নাইট্রোজেনের তুমি ইলেকট্রন বিন্যাস করো, নাইট্রোজেনের লাস্টে সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে? যে কয়টা ইলেকট্রন আছে সেটাই হচ্ছে তার যোজ্যতা ইলেকট্রন, ভ্যালেন্স ইলেকট্রন। যোজ্যতা ইলেকট্রন বোঝা গেছে। এখন আসো যোজনীতে। যোজনীর যদি আমি একটা সহজ সংজ্ঞা দিই, সেটা কি জানো? যোজনীর সহজ সংজ্ঞা হচ্ছে তোমার কোনো পরমাণুর ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ শক্তি স্তরে যে কয়টা বিজোড় ইলেকট্রন আছে তার সংখ্যা হচ্ছে সেই মৌলের যোজনী, ঠিক আছে? এটা গেল আমার যে প্রথাগত সংজ্ঞা সেটা। এখন যোজনী বলতে আসলে বোঝায়টা কি? আমরা যদি ভিজুয়ালাইজ করতে না পারি তাহলে তো আমাদের আসলে আমরা জিনিসটা বুঝতে পারলাম না, তাই না? তো আমাদের ভিজুয়ালাইজ করা লাগবে। তো যোজনী জিনিসটাকে আমরা এইভাবে বলতে পারি যে ধরো তোমার অ্যাটম বা পরমাণু যদি একটা ছোট বাচ্চার মতো হয়, তো যোজনী হচ্ছে সেই বাচ্চার হাতের মতো। হাতের মতো কিভাবে? বা ধরো একটা অ্যাটমের, সে একটা বাচ্চা, সে একটা ফ্রেন্ড, তার একটা হাত আছে, সে একটা বন্ধু বানাতে পারে, তাহলে তার যোজনী হবে 1। যদি তার 2টা হাত থেকে সে 2টা বন্ধু বানাতে পারে, তার যোজনী হয় 2। যদি 3টা, তাহলে তার যোজনী 3 একই সাথে, ঠিক আছে? তো এটাকে তোমরা হাতের মতো কল্পনা করতে পারো। যেমন ধরো একটা হাইড্রোজেন, সে তার একটাই হাত আছে, সে আরেকটা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে তার
সে একটা বন্ধন গঠন করতে পারে। তাহলে এখানে হাইড্রোজেনের যোজন কত দেখতেছি আমরা 1। আবার তুমি অক্সিজেনের কথা চিন্তা করো, একটা অক্সিজেন তার সর্বশেষ শক্তি সেগুলো পরের কথা। একটা অক্সিজেন আর একটা অক্সিজেনের সাথে যুক্ত হতে পারে কিভাবে জানো? তার অক্সিজেনের দুইটা হাত আছে, সে দুইটা হাত দিয়ে আরেকটা হাইড্রোজেনের সাথে যুক্ত হতে পারে। তাহলে অক্সিজেনের যোজনী এখানে আমরা দেখতেছি 2। আবার আরেকটা জিনিস দেখো, ধরো H2O পানির ক্ষেত্রে কি হয়? H2O এর ক্ষেত্রে আমরা জানি অক্সিজেনের দুইটা হাত আছে, হ্যাঁ, আর হাইড্রোজেনের কয়টা হাত আছে? একটা হাত আছে। তো মনে করো অক্সিজেনের এই দুইটা হাত, এইটা একটা হাত, এইটা একটা হাত, তো আর হাইড্রোজেনের আছে কি একটা করে হাত। তাহলে দেখো একটা হাইড্রোজেন অক্সিজেনের একটা হাতের সাথে যুক্ত হতে পারতেছে, আবার আরেকটা হাইড্রোজেন এসে অক্সিজেনের আরেকটা হাতের সাথে যৌগ গঠন করতে পারতেছে। তো এখানে দেখো অক্সিজেনের কিন্তু দুইটা হাত আছে, তাহলে অক্সিজেনের যোজনী কিন্তু 2। আর এই হাইড্রোজেনের ক্ষেত্রে দেখো এর একটা হাত আছে, একটা হাত দিয়ে বন্ধন গঠন করছে, এই হাইড্রোজেনের যোজনী 1। সেম ভাবে এই হাইড্রোজেনের যোজনীও 1। তো দুইটা এক হাতওয়ালা হাইড্রোজেনের সাথে একটা অক্সিজেন পরমাণু যুক্ত হয়ে কিন্তু যৌগ গঠন করতেছে। তো এক্ষেত্রে আমরা দেখতেছি অক্সিজেনের যোজনী 2 আর হাইড্রোজেনের যোজনী 1। ঠিক আছে? তো জিনিসগুলো এইভাবে কাজ করে। যেমন ধরো নাইট্রোজেনের বা অ্যামোনিয়া আমরা কল্পনা করি NH3। এখানে একটা নাইট্রোজেন সে তিনটা এক হাতওয়ালা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে যৌগ গঠন করতেছে, ঠিক না? তাহলে এখানে নাইট্রোজেনের যোজনী কত তোমরাই বলো? দেখতেই পাচ্ছি নাইট্রোজেনের যোজনী 3। তার মানে এখান থেকে আমরা আরেকটা জিনিস দেখো, সোডিয়াম ক্লোরাইড। এখানে ক্লোরিনের যোজনীও 1, ক্লোরিনের হাতছে একটা। আবার একটা সোডিয়াম সেই ক্লোরিনের সাথে যুক্ত হতে পারতেছে একটা হাত দিয়ে, তো একটা বন্ড গঠন করতেছে, তাই না? তাহলে এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ক্লোরিনের যোজনী তো 1 আমরা বলছি, তো সোডিয়ামের যোজনীও 1। এভাবে তোমরা যখন পর্যায় সারণী পড়ছো না, পর্যায় সারণীর গ্রুপ 1 এর যে মৌলগুলো আছে এগুলোর সবগুলোরই যোজনী 1 হয়, এটা তোমাদের একটা ট্রিক। আর গ্রুপ 2 এর যে মৌলগুলো আছে, ধরো বেরিলিয়াম থেকে শুরু করে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম যেগুলো আছে, ওইগুলোর যোজনী কিন্তু তোমার 2 হয়। এটার কারণ কি জানো? এটার কারণ হচ্ছে তোমার গ্রুপ 1 এর যে মৌলগুলো আছে, ধরো হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম যেগুলো আছে, এগুলোর তোমার সর্বশেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন থাকে, হ্যাঁ। তো এরা খুব সহজেই একটা ইলেকট্রন ত্যাগ করে তোমার একটা নেগেটিভ আয়ন গঠন করতে পারে, পরে একটা আয়নিক বন্ডে তারা গঠন করতে পারে, আয়নিক বন্ড গঠন করতে পারে। এই জিনিসগুলো আমরা পরে বোঝাবো, কিন্তু আপাতত যোজনীর যে মেইন যে কনসেপ্টটা, এটা তোমরা ভিজুয়ালাইজ করতে পারতেছো। যার একটা হাত তার যোজনী 1, যার দুইটা হাত দিয়ে দুইজনকে ধরতে পারে, বা একজনের সাথে দুই হাত দিয়ে একজনকে ধরছে, যেমন অক্সিজেন দেখো, অক্সিজেনের ক্ষেত্রে O2, অক্সিজেনের ক্ষেত্রে এই অক্সিজেন আর এই অক্সিজেন দুইজন কিন্তু দুই হাত দিয়ে একজনকে ধরে রাখছে। তো এক্ষেত্রেও আমরা দেখতেছি অক্সিজেনের যোজনী 2। তো আমাদের এই যে যোজনীগুলো যেগুলো আছে, এগুলো আমাদেরকে আসলে মনে রাখতে হবে, ঠিক আছে? তো এগুলো আসলে আমাদেরকে মনে রেখে তারপরে আমরা ভিজুয়ালাইজ করতেছি, তবে এগুলো আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? তো চলো এখন বলি। এখন আমি এখানে আরেকটা যোজনীর সংজ্ঞা দিতে গিয়ে বলছিলাম যে একটা মৌলের সর্বশেষ শক্তি স্তরে যে একটি বিজোড় ইলেকট্রন আছে, তাই না? এটা আমি বলছি না, একটা মৌলের সর্বশেষ শক্তি স্তরে যে কয়টি বিজোড় ইলেকট্রন থাকে সেটাই তার যোজনী। এটা তো আমি বলছি, কিন্তু এটা আমি এখন দেখাইনি। চলো আমি এটা দেখাই, এটা কিভাবে হয়। আচ্ছা, তাহলে যেমন ধরো কার্বনের ইলেকট্রন সংখ্যা কত? কার্বনের ইলেকট্রন সংখ্যা 6। তাহলে আমরা একটু কার্বনের ইলেকট্রন বিন্যাসটা করি। কি হয়? 1s2, 2s2, বাকি থাকলো কয়টা? দুইটা, 2 3 2, ঠিক আছে? এখন আমরা পি শেলকে, এই যে পি সাবশেলকে আমরা কিন্তু আরো কিছু সাবশেলে ভাগ করতে পারি। সেগুলো কি জানো? সেগুলো হচ্ছে 3টা, px, py আর pz। আর এরপর যদি 3d আসে বা d আসে, তো d এরও কিন্তু 5টা সাবশেল আছে। d এর 5টা সাবশেল হচ্ছে এরকম, dxy, dyz, dzx এবং dx² - y² আর dz²। এই 5টা সাবশেল থাকে d তে, ঠিক আছে? তো এগুলো তোমরা একটু মনে রাখো। তো এখন আমরা চলো দেখি, আমরা এখন 2p তে দুইটা ইলেকট্রন আছে, তো আমরা p কে সাবশেলে বিভক্ত করি। তাহলে কি দেখো,
2px 2py আর 2pz। মোট আছে ইলেকট্রন কয়টা? আমরা প্রত্যেকটা ধরো তিনটা রুম আছে, তার মানে p সেকশনে আমার তিনটা রুম আছে। আমাদের কি করতে হবে এখন? আমরা যখন ইলেকট্রন বিন্যাস করি আমাদের প্রত্যেকটা ঘরে একটা একটা করে ইলেকট্রন দিতে দিতে যেতে হবে। ধরো তাহলে এখানে দুইটা ইলেকট্রন আছে, এখানে তুমি একটা ইলেকট্রন দিবা, তারপরের রুমে আরেকটা ইলেকট্রন দিলে, ঠিক আছে না? তাহলে দুই রুমে তুমি কিন্তু দুইটা দিয়ে দিছো। আর কি কার্বনের কি আর ইলেকট্রন আছে? নাই। তাহলে কি হলো আমাদের মোট? এখন দেখো এই যে কার্বনের ইলেকট্রন বিন্যাসে আমার কিন্তু 1 2 এই দুইটা বিজোড় ইলেকট্রন আছে, ঠিক আছে? এই কারণে কার্বনের একটা আমাদের কার্বনের যোজনী হচ্ছে 2। এখন আরেকটা কাহিনী আছে। এখন যদি তুমি এই কার্বনটাকে আর একটু উত্তেজিত করো, কার্বনকে যখন আমরা একটু উত্তেজিত করব তখন কি হয় জানো? তখন আমার এই যে 2s এর ঘরে যেটা 2s 2p 2s এর ঘরে আমার যে ইলেকট্রনগুলো আছে না, এগুলো সে উত্তেজনা পেয়ে চায় যে একটু আলাদা রুমে থাকবো, আমার তো রুমের অভাব নেই, ঠিক আছে? তো তখন কি হয় দেখো, তখন এই 2s থেকে একটা ইলেকট্রন কিন্তু আবার তখন আমার একটা রুম ফাঁকা আছে সেখানে শিফট হয়ে যাবে। কিভাবে দেখাই? কার্বনকে যখন উত্তেজিত করতেছে তখন আমার ইলেকট্রনের সেরকম হবে 1s2, এবার 2s এ একটা আরেকটা ইলেকট্রন জাম্প করে চলে যাবে কোথায় দেখো, তো p এর ঘরে তো তিনটা রুম আছে তাই না? দেখো 1 2 3 2px 2py 2pz, ঠিক আছে? এখন আমার এই যে p এর ঘরে আমার আগে থেকে ছিল একটা ইলেকট্রন আর একটা ইলেকট্রন, আর 2s থেকে আরেকটা ইলেকট্রন শিফট হয়ে যাচ্ছে এখানে। এখন দেখো আমার সর্বশেষ শক্তি স্তরে মোট কয়টা বিজোড় ইলেকট্রন আছে? দেখো একটা দুইটা তিনটা চারটা, দেখছো? আমার কিন্তু উত্তেজিত অবস্থায় তখন কার্বনের আমরা যোজনী 4 পাচ্ছি, কারণ সর্বশেষ শক্তি স্তরে তার 4টা বিজোড় ইলেকট্রন আছে, ঠিক আছে? তো আমরা কার্বনের যোজনী একবার 2 পাই আর একবার 4 পাই। আর দেখো এটাকে কিন্তু আর রিকম্বাইন করার আর কোনো সুযোগ নেই। তো এখানে আমাদের কার্বনের এই যে আমরা দুইটা যোজনী পাইছি, এই দুইটাই কার্বনের যোজনী হতে পারে, ঠিক আছে? কিভাবে জানো? যেমন ধরো কি বলবো, ধরো CO2, এখানে কার্বনের যোজনী কত বলতো? একটা কার্বন তার দুইটা হাত ইউজ করে একটা অক্সিজেনের সাথে যুক্ত হইছে, আবার আর দুইটা হাত ইউজ করে আরেকটা অক্সিজেনের সাথে যুক্ত হইছে, তো CO2। তো এখানে দেখতেছো কার্বনের যোজনী কত? সে কার্বন কিন্তু তার 4টা হাত ইউজ করছে, তো কার্বনের যোজনী কিন্তু এখানে কত? 4। আর অক্সিজেনের যোজনী কত? এই অক্সিজেনের ক্ষেত্রে দেখো সে দুইটা হাত ব্যবহার করছে, তো কার্বন অক্সিজেনের যোজনী এখানে 2, এই অক্সিজেনের যোজনী এখানে 2, আর কার্বনের যোজনী এখানে 4। বুঝা গেছে? তো এই হচ্ছে আমার যোজনীর কাহিনী। চলো আমরা আরো কিছু মৌল দেখি। আচ্ছা, আমরা তো কার্বন ডাই অক্সাইড দেখলাম, আবার কার্বনের যে যোজনী 2, সাধারণত তোমাদের বলে রাখি কার্বন সাধারণত তার যোজনী যেটা 4 যোজনী সে ইউজ করে। তবে বিশেষ ক্ষেত্রে কার্বনের যোজনী 2ও দেখা যায়, যেমন ধরো কার্বন যদি তার দুইটা হাত দিয়ে একটা হাত দিয়ে একটা ক্লোরিনকে এভাবে ধরে, আরেকটা হাত দিয়ে আরেকটা ক্লোরিনকে এভাবে ধরলো, তাহলে কি হলো? CCl2। বিশেষ অবস্থায় যখন সে CCl2 গঠন করতেছে তখন কিন্তু সে 2 যোজনী প্রদর্শন করতেছে, 2 যোজনী শো করতেছে, তাই না? তা 2 যোজনী ইউজ করতেছে। তো কার্বনের এখানে সে দুইটা যোজনী ইউজ করলো 2 4, ঠিক আছে? কিন্তু সাধারণ ক্ষেত্রে কিন্তু কার্বন বেশিরভাগ সময়ই তোমার 4 যোজনী ইউজ করে। যেমন ধরো আমাদের CH4 গ্যাস যেটা, তো কার্বন 4টা ইউজ করে, একটা হাইড্রোজেন 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 হাইড্রোজেন, 4টা হাইড্রোজেনের সাথে যুক্ত হচ্ছে, তো কার্বনের যোজনী এখানে সে 4 ইউজ করছে, ঠিক আছে? তো এই গেল তোমার যে যোজনী। আচ্ছা আমরা আরো কিছু উদাহরণ দিই, ঠিক আছে? আমরা আরো কিছু উদাহরণ দিব। আচ্ছা দেখো এখন নাইট্রোজেনের কথা ভাবো। নাইট্রোজেনের ইলেকট্রন সংখ্যা কত? 7, ঠিক আছে না? তো চলো নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস করি আমরা। 1s2 2s2 তিনটা ঘর না, তিনটা ঘর, 2pxd 2pyd 2pzd গেল। এখন 2 আর 2 4 আর 3 1 2 3, ঠিক আছে? তো এইখান থেকে তুমি দেখতে পাচ্ছ ইজিলি নাইট্রোজেনের যোজনী কত? 3টা বিজোড় ইলেকট্রন আছে, তাহলে নাইট্রোজেনের যোজনী কিন্তু এখানে সে 3 শো করতেছে। কিন্তু এখানে দেখো আরেকটা জোড় ইলেকট্রন আছে না, নাইট্রোজেনকে আমরা যদি উত্তেজিত করি তাহলে কি হয়?
নাইট্রোজেনকে যখন আমরা উত্তেজিত করতেছি তখন দেখো 1s2 2s2 বা এখানে যদি পরে আসি ধরো 2px 2py 2pz তিনটা রুম আছে, তিনটা রুমে তিনটা করে বিজোড় ইলেকট্রন আছে। এখন 2s এর ঘরে তো দুইটা ইলেকট্রন আছে, এখন এইখান থেকে সে কি একটা ইলেকট্রন সে যদি উত্তেজিত হয়েও সে ছেড়ে দেয়, এখন 2p2 এর ঘরে এর আর কি কোনো অরবিটাল আছে? 2s আর 2p শুধু অরবিটাল আছে না, তো দেখো আর কোনো রুম ফাঁকা নাই। তো এইখান থেকে সে যদি একটা ইলেকট্রন ছেড়েও দেয়, সে গিয়ে কিন্তু ধরো এখানে আসলো বা এখানে আসলো বা যেখানে যাক, সে কিন্তু আরেকটা বিজোড় ইলেকট্রন সে দিতে পারতেছে না। তো যেহেতু নাইট্রোজেনের ক্ষেত্রে সর্বশেষ শক্তি স্তরে শুধু 2s আর 2p আছে, তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা ঘরে ফিল্ড আছে, তো আমরা এখানে উত্তেজিত করেও তাকে আবার তার যোজনী বাড়াতে পারতেছি না, ঠিক আছে? কিন্তু এটাই যদি আমরা ফসফরাসের ক্ষেত্রে দেখি, তো ফসফরাসের ক্ষেত্রে দেখো ফসফরাসের ইলেকট্রন সংখ্যা কতটি? ফসফরাসের আমাদের ইলেকট্রন সংখ্যা কত? 15টা। তাহলে এখন ফসফরাসের ইলেকট্রন বিন্যাস আমরা করব। ফসফরাসের 1s2 2s2 2p6 অর্থাৎ 10, 3s2 3px 3py 3pz। কয়টা ইলেকট্রন বাকি থাকতেছে? 6 4 10 আর 2 12 তিনটা, 1 2 3 তিনটা রুমে তিনটা দিয়ে দিলাম। তো এখান থেকে দেখতে পারতেছো আমাদের ফসফরাসের নরমাল অবস্থায় সর্বশেষ যে একটা শক্তি স্তর আছে, সর্বশেষ শক্তি স্তরে আমার মোট বিজোড় ইলেকট্রন সংখ্যা কত? 3টি। তার মানে এখানে আমার ফসফরাসের যোজনীয় কিন্তু 3। কিন্তু এখন যদি আমরা ফসফরাসকে একটু উত্তেজিত করি, তখন দেখো 3 প্রধান শক্তি স্তর 3 এ আমার সাবশেল কি কি আছে বা অরবিটাল কি কি আছে? 3s 3p 3d না, তার মানে আমার কিন্তু এখনো 3d ইউজই হয় নাই। আমার 3d যে পাঁচটা যে আরো সাবশেল আছে সেগুলো কিন্তু এখনো ফাঁকা। তো আমার 3d তে যে আমার পাঁচটা মনে করো রুম পড়ে আছে, সেগুলো তো এখনো ফাঁকাই আছে। 1 2 3 4 পাঁচটা যে আমার সাবশেল আছে এটা এখনো ফাঁকাই রয়েছে। তো এগুলোর নাম আমরা দিয়ে দিতে পারি 3dxy 3dyz, এরকম নাম আমরা দিতে পারতেছি, ঠিক আছে? তো এখন দেখো আমরা যখন ফসফরাসকে উত্তেজিত করতেছি, তখন কিন্তু আমার এই যে 3s এর একটা ইলেকট্রন জাম্প করে আরেকটা সে রুমে যে জায়গা করে নিতে পারতেছে। তো সেক্ষেত্রে আমার ফসফরাসের শেষ শক্তি স্তরে সর্বশেষ শক্তি স্তরে আমার কয়টা বিজোড় ইলেকট্রন থাকতেছে? 1 2 3 4 5। তাহলে কিন্তু তখন আমরা ফসফরাসের যোজনী 5 পেতে পারি। বোঝা গেছে? তো এইভাবে এই যে কিছু কিছু মৌলের ক্ষেত্রে আমরা যেমন বিভিন্ন ধরনের যোজনী শো করতেছে না, তো এইটাই হচ্ছে আমার, এটাকে বলা হয় পরিবর্তনশীল যোজনী। পরিবর্তনশীল যোজনী। তাহলে এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় নাইট্রোজেন তোমার শুধু একটাই যোজনী শো করতেছে 3, আবার ফসফরাস 3 ও শো করতেছে 5 ও শো করতেছে, তাই না? তো আমার এটার কারণ কি? যদি তোমাকে প্রশ্ন করা হয় যে নাইট্রোজেন ফসফরাস পরিবর্তনশীল যোজনী শো করলেও নাইট্রোজেন কেন সেটা শো করে না, সেটার ব্যাখ্যা কিন্তু আমি অলরেডি দিয়ে ফেলছি। দেখো আমার নাইট্রোজেনের সর্বশেষ শক্তি স্তরে আর কোনো ঘর ফাঁকা নাই যেখানে যে সে একটা আমার বিজোড় ইলেকট্রন করবে বা করার জায়গা তো নাই আমার, তাই না? আমার 3 এর থেকে বেশি পাওয়া সেখানে সম্ভব হচ্ছে না। কিন্তু দেখো আমার ফসফরাসের ক্ষেত্রে আমার 3d অরবিটাল ফাঁকা আছে, তো আমার উত্তেজিত করলে 3s এর যেটা দুইটা ইলেকট্রন, সেখান থেকে একটা ইলেকট্রন কিন্তু যে 3d তে যাইতে পারতেছে। তো এখানে আমার 5টা যোজনী পাওয়া সম্ভব, ঠিক আছে? আমরা যোজনীর পরিবর্তনশীল যোজনীর বিষয়টা বুঝতে পারছি। আচ্ছা, যদি বুঝে থাকি তাহলে আমরা এখন একটু সামনে আগাবো। আচ্ছা, তাহলে আমরা যোজনীর বিষয়গুলো দেখলাম, আর বিভিন্ন ধরনের মৌলের কি কি যোজনী হতে পারে এগুলো তোমাদের মনে রাখতে হবে। এগুলো যদি আমরা মনে রাখি তাহলে কিন্তু আমরা ইজিলি আমরা কোনো একটা যৌগ লিখতে পারবো। কিভাবে লিখতে পারবো? দেখো ধরো পানি আমরা কিভাবে লিখবো? এখানে হাইড্রোজেন, এখানে অক্সিজেন। হাইড্রোজেনের যোজনী কত? 1, অক্সিজেনের যোজনী কত? 2। তো আমরা যখন একটা যৌগ লিখি তখন কিন্তু আমরা এই যোজনীগুলোকে সুইচ করে দিলেই আমরা কিন্তু যৌগটা পেয়ে যাই। কিভাবে? দেখো আমরা অক্সিজেনের যোজনীটা যদি এখানে লিখি আর হাইড্রোজেনের যোজনীটা যদি এখানে বসাই তাহলে কিন্তু আমরা একটা যৌগ পেয়ে যাই, সেটা দেখো H2O। ঠিক তেমন যদি আমরা সোডিয়াম আর ক্লোরিনের যোজনী লিখতে যাই, সোডিয়ামের যোজনী 1, ক্লোরিনের যোজনী 1, তাহলে এখানে 1 বসাবো, এখানে 1 বসাবো, তাহলে আমরা সোডিয়াম ক্লোরাইড পেয়ে গেলাম। দেখো আর সোডিয়াম ক্লোরাইড 1 থাকলে এগুলো আর দেওয়া লাগে না, এটাকে আমরা এভাবে লিখতে পারি NaCl।
ঠিক সেম ভাবে পটাশিয়াম ক্লোরাইড। বোঝা গেছে? তারপরে আরো আছে ধরো ম্যাগনেসিয়াম ক্লোরাইড। ম্যাগনেসিয়ামের যোজনী 2 আর ক্লোরিনের যোজনী তো 1, তাহলে আমরা ম্যাগনেসিয়াম ক্লোরাইড লিখতে পারতেছি MgCl2। ক্যালসিয়াম ক্লোরাইড লেখো ক্যালসিয়াম ক্লোরাইড সেম। ম্যাগনেসিয়াম অক্সাইড লেখো, ম্যাগনেসিয়ামের যোজনী কত 2, অক্সিজেনের যোজনী কত 2, তাহলে এখানেও 2 এখানেও 2, তাই না? তাহলে দেখো এখানেও 2 এখানেও 2, এটাকে আমরা সিম্পলিফাই করে এইভাবে লিখতে পারছি কাটাকাটি করে MgO পেয়ে গেলাম ম্যাগনেসিয়াম অক্সাইড ক্যালসিয়াম অক্সাইড। তো এইভাবে কিন্তু আমরা যৌগগুলো লিখি। এখন আমাদের আরো কিছু জিনিস আছে, আমাদের এই যে বিভিন্ন ধরনের যৌগগুলো তৈরি হয়ে যখন চার্জযুক্ত কোনো একটা পরমাণু বস্তুতে পরিণত হয় তখন সেটাকে আমরা বলি যৌগমূলক। তখন সেটাকে আমরা কি বলি? যৌগমূলক বা আমরা তখন সেটাকে বলি যৌগমূলক। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কি বললাম দেখো, অণু বা পরমাণুর আয়নগুলো একসাথে যুক্ত হয়ে তারা ধনাত্মক বা ঋণাত্মক আয়ন বিশিষ্ট যে পরমাণু গুচ্ছটা তৈরি করে সেটাই কিন্তু আমাদের যৌগমূলক। যেমন এখানে দেখো আমাদের কিছু ধনাত্মক যৌগমূলক আছে, এগুলো দেখো ধনাত্মক যৌগমূলক। ঠিক আছে? অ্যামোনিয়াম আছে, ফসফোনিয়াম আছে, ধনাত্মক কিছু যৌগমূলক আছে, আবার ঋণাত্মক কিছু যৌগমূলক আছে। এখানে কিছু পরমাণু একে অপরের সাথে যুক্ত হয়ে ধনাত্মক বা ঋণাত্মক আধানযুক্ত কিছু পরমাণু গুচ্ছ তৈরি করছে, এই জন্য এগুলোকে বলা হয় যৌগমূলক। আর ধনাত্মক যৌগমূলক আর এগুলো হচ্ছে ঋণাত্মক যৌগমূলক। ঠিক আছে? এখন এই যৌগমূলকগুলো কিন্তু আমাদের নরমাল পরমাণুর মতো একে অপরের সাথে যুক্ত হয়ে আমাদের অণু গঠন করে। ঠিক আছে? এগুলো আমাদের অণু গঠন করে। এখন এগুলো তার মানে কি, অণু গঠন করতে হলে আমাদের হাত লাগে, যোজনী লাগে। তো এগুলোরও সেম ভাবে আমাদের যোজনী আছে। এগুলোর যোজনী তোমরা কিভাবে বুঝবা? দেখো, আমাদের যৌগমূলকগুলোর উপরে যে চার্জটা আছে, চার্জ সংখ্যা আছে, সেটাই কিন্তু আসলে তার যোজনী। যেমন দেখো NH4+, এখানে একটা প্লাস আছে না, তো এর যোজনী 1। এখানে OH-, এখানেও দেখো একটা আছে, চার্জ সংখ্যা দেখো একটা, ঋণাত্মক চার্জ হোক আর ধনাত্মক চার্জ হোক, চার্জ সংখ্যা একটা। তো OH- এর আমরা যোজনী কিন্তু 1। তাহলে আবার সালফাইড আছে, দেখো সালফাইডের ক্ষেত্রে দেখো SO3 2-। তো এখানে আমার এর যোজনী আমরা ইজিলি বুঝতে পারতেছি, এর যোজনী হবে 2। আবার PO4 3- যেটা দেখতেছো, এর যোজনী কিন্তু আমার 3। তো আমাদের এই যৌগমূলকগুলো মেমোরাইজ করতে হবে। ঠিক আছে? তো এখন আমরা যৌগমূলকগুলো যখন মেমোরাইজ করে ফেললাম, এখন কিন্তু আমরা এগুলো দিয়ে যৌগ গঠনও করতে পারবো। কিভাবে যৌগ গঠন করতে পারবো দেখো, আমরা যদি সোডিয়াম কার্বনেট লিখতে যাই, তাহলে সোডিয়ামের যোজনী কত 1, আর কার্বনেটের যৌগমূলক দেখো কত CO3 2-, তাই না? CO3 2-, তার মানে কার্বনেটের যোজনী কিন্তু আমরা পাচ্ছি 2। তাহলে এখন তুমি দেখো এভাবে এক্সচেঞ্জ করে লেখো, এটা কিন্তু তুমি লিখতে পারবে Na2CO3 সোডিয়াম কার্বনেট। এভাবে আমরা লিখতে পারি। এখন তুমি যদি ক্যালসিয়াম কার্বনেট লিখতা, তাহলে দেখো ক্যালসিয়ামের কত যোজনী, ক্যালসিয়ামের যোজনী 2, আবার কার্বনেটের যোজনীও 2। তাহলে এখানে এক্সচেঞ্জ করে যদি দেখো, তাহলে কিন্তু ক্যালসিয়াম কার্বনেট তুমি CaCO3 লিখতে পারবা। দেখছো? এইভাবে কিন্তু আমরা যৌগমূলকগুলো থেকেও এভাবে আমরা মৌল গঠন বা মৌলের সংকেত আমরা লিখতে পারি। আরো কিছু লিখি দেখো, ধরো সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট লিখবো আমরা। হাইড্রোজেন কার্বনেট এটার আমরা একটা যৌগ দেখি, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট আমরা লিখবো। তাহলে সোডিয়ামের যোজনী কত আমাদের 1, হাইড্রোজেন কার্বনেটের যোজনী 1, তাহলে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। এই যে আমরা সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটের সংকেত পেয়ে গেলাম। বোঝা গেছে? তারপরে ধরো ক্যালসিয়াম সালফেটের যেটা যৌগ সেটা লিখলাম। তাহলে ক্যালসিয়ামের যোজনীয় 2, সালফেটের যোজনীয় কিন্তু এখানে 2। তাহলে তোমরা এখানে লিখতে পারছো ক্যালসিয়াম সালফেট CaSO4। বোঝা গেছে কিভাবে আমরা যৌগমূলকগুলো ইউজ করে আমরা যৌগ গঠন করতে পারি? আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এটাই হচ্ছে তোমাদের যৌগমূলকের ধারণা। ঠিক আছে? তাহলে আমরা সামনে আগাই। আচ্ছা, আমরা যৌগমূলক বুঝে গেছি। তাহলে যৌগমূলকগুলো আমরা যদি বুঝে যাই, এখন আমরা একটু বন্ডের আরো কাছাকাছি যাব। আমাদের এখানে দুটো নিয়ম আছে, অষ্টকের নিয়ম আর 2 এর নিয়ম। এই যে অষ্টকের নিয়ম, এটা আসলে বলেটা কি?
অষ্টকের নিয়ম আমাদের বলে যে কোনো পরমাণুর ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ শক্তি স্তরে যদি 8টা ইলেকট্রন থাকে তাহলে সেই পরমাণুটা আমার সবথেকে বেশি স্থিতিশীল হয়। ঠিক আছে, অষ্টকের নিয়ম আমার এটা বলে। কিন্তু এটা যখন আর একটু ডিটেইলস অ্যানালাইসিস করা হয়েছে, আরো আপডেট করা হয়েছে, তখন দেখা গেছে আমাদের লাস্টের শক্তি স্তরে আমাদের 8টাই পরমাণু থাকা লাগবে এমন কোনো কথা নেই। আমাদের জোড়ায় জোড়ায় যখন পরমাণুগুলো থাকবে বা 2 এর গুণিতক আকারে যখন পরমাণুগুলো থাকবে তখন সেগুলো আসলে অনেকটা স্থিতিশীল হয়। ঠিক আছে, এখন এখানে একটা জিনিস দেখো, আমাদের এই যে পর্যায় সারণী যখন পড়ছো তখন সবথেকে স্থিতিশীল যে পরমাণুগুলো সেগুলো আমাদের গ্রুপ 18তে আছে না? গ্রুপ 18 এর মৌলগুলো তো আমার সবথেকে স্থিতিশীল, তাই না? গ্রুপ 18তে আমার কি কি পরমাণু ছিল? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। এগুলোর ইলেকট্রন সংখ্যা কত ছিল? হিলিয়ামের তো ইলেকট্রন সংখ্যা 2। দেখো হিলিয়ামের ইলেকট্রন সংখ্যা কিন্তু 2। তাহলে আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে লাস্টে আছে 1s2। তো হিলিয়াম কিন্তু আমার অনেক স্থিতিশীল পরমাণু বিধায় এটাকে গ্রুপ 18তে রাখা হয়েছে। তো এর লাস্টে কয়টা ইলেকট্রন সংখ্যা আছে? 2টা। তো জোড়ায় আছে না, তো এইজন্য এটা কিন্তু আমার অনেকটা স্থিতিশীল। তো 2 এর নিয়ম আমার এটাই বলে, আমার সর্বশেষ শক্তি স্তরে দুইটা করে জোড়ায় ইলেকট্রন থাকলে সেটা আমার অনেকটা স্থিতিশীল হয়। আর যেখানে আমার অষ্টকের নিয়ম আমার বলছিল যে শেষ শক্তি স্তরে আমার 8টা ইলেকট্রন থাকলেই শুধুমাত্র অনেকটা স্থিতিশীল পরমাণুর ইলেকট্রন বিন্যাস লাভ করতে পারে। তো এখানে নিয়নের আমরা জানি কত, 10, 18, আর্গনের 18, ক্রিপ্টনের কত 36, জেননের 54 আর রেডনের 86। এখন এগুলোর ইলেকট্রন বিন্যাস করে তুমি দেখতে পারো, যেমন নিয়নের লাস্টে 1s2, 2s2, 2p6 শেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন আছে। তার মানে অষ্টকের নিয়ম অনুসারে আমার কিন্তু নিয়নটা অনেকটা স্থিতিশীল হওয়ার কথা, এবং নিয়ন আসলেই স্থিতিশীল। আবার তুমি যদি 2 এর নিয়ম দেখো, আমার নিয়নের লাস্টের শক্তি স্তরে কয়টা আছে? 2s, দেখো 2s2, এরপর 2p, যে আমরা তিনটা ঘর ছিল না, 2px, 2py আর 2pz। বাকি থাকতেছে কয়টা ইলেকট্রন? 6টা না? 6টাকে আমরা প্রত্যেকটা ঘরে দিয়ে দাও। এই একটা দিলাম, 2টা দিলাম, 3টা দিলাম। আবার প্রত্যেকটা ঘরে কিন্তু 2 জন করে থাকতে পারে, এটা তোমাদের মাথায় রাখতে হবে। প্রত্যেকটা সাবশেলে 2টা করে ইলেকট্রন থাকতে পারে। যেমন 2s এর 2টা আছে, এবং এখানে 3টা আছে, আর 3টা বাকি আছে। সেই 3টা আমার এই যে একটা দিলাম, 3টা দিলাম। তার মানে মোট 6টা ইলেকট্রন দেখো আমার জোড়ায় অবস্থান করতেছে। আমার ইলেকট্রনগুলো জোড়ায় অবস্থান করতেছে, এই কারণে কিন্তু আমার নিয়নটা অনেক স্থিতিশীল। সেম ভাবে তুমি সবগুলোর ক্ষেত্রেই বলতে পারো। তো আমাদের অষ্টকের নিয়মের থেকে 2 এর নিয়মটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, এবং এটাই আমাদের ইউজ করা হয়। যেমন ধরো আমাদের কোনো একটা পরমাণুর ক্ষেত্রে মনে করো এখানে আমার ইলেকট্রন সংখ্যা হচ্ছে এরকম, কয়টা? 2 আর 2 4, আচ্ছা 8টা মনে করো, 8টা। তাহলে আমার সেটা কিন্তু অনেকটা স্থিতিশীল অবস্থায় আছে। তার সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে? এরকম জোড়ায় ইলেকট্রন আছে। তাহলে কিন্তু সেটা আমাদের অনেকটা স্থিতিশীল পরমাণুর ইলেকট্রন বিন্যাস। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমার 2 এর নিয়ম এবং 8 এর নিয়ম। আচ্ছা, তো আমরা যোজনী বুঝলাম, কি যৌগমূলক বুঝলাম, সবই বুঝলাম। এখন আমরা বন্ধন কি এটাতে যাই। তো রাসায়নিক বন্ধন কি সেটা তো আমরা বললামই। এখন বন্ধন কয় টাইপের হইতে পারে? সাধারণত 3 টাইপের হইতে পারে। আয়নিক বন্ড বা আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন এবং ধাতব বন্ধন। তো এই 3 টাইপের বন্ধন নিয়ে আমরা এখন আলোচনা করব। তো শুরুতে আমরা আয়নিক বন্ড নিয়ে আলোচনা করব। আচ্ছা, তাহলে আমরা এখন পড়ব আয়নিক বন্ধন। এখন আয়নিক বন্ধন পড়তে হলে আমাদের প্রথমে দুইটা জিনিস সম্পর্কে ধারণা থাকা লাগবে। ক্যাটায়ন কি আর অ্যানায়ন কি? ক্যাটায়ন ও অ্যানায়ন। ক্যাটায়ন হচ্ছে তোমার পজিটিভ চার্জ আর অ্যানায়ন হচ্ছে নেগেটিভ চার্জ। এখন ক্যাটায়ন হচ্ছে পজিটিভ চার্জ, নেগেটিভ চার্জ। এখন এগুলো তৈরি হয় কিভাবে? তোমরা জানো ইলেকট্রনের চার্জ আছে, ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ চার্জ। এখন ধরো কোনো একটা পরমাণুতে যদি ইলেকট্রন বৃদ্ধি পায় তাহলে সেটা কোন ধরনের চার্জ হয়ে যায়? অ্যানায়ন, নেগেটিভ চার্জ বেশি হয়ে যায়। আবার যদি কোনো একটা পরমাণুতে ইলেকট্রনের সংখ্যা কমে যায় তাহলে সেটা আমাদের কি ধরনের চার্জ হয়ে যায়? সেটা মোর পজিটিভ হয়ে যায় না? ইলেকট্রনের সংখ্যা যদি কমে যাচ্ছে তো নেগেটিভ চার্জ কমে যাচ্ছে। তো এখন দেখো, ধরো
সোডিয়াম আমাদের একটা পরমাণু আছে, এই সোডিয়াম থেকে যদি একটা ইলেকট্রন বের হয়ে যায়, তাহলে দেখো সোডিয়াম একটা স্থিতিশীল মনে করো পরমাণু ছিল, এখান থেকে একটা ইলেকট্রন বের হয়ে গেছে, তাহলে এটা কিন্তু আমার একটা ক্যাটায়ন এ পরিণত হয়ে গেল, ঠিক আছে না? আবার ধরো ক্যালসিয়াম, একটা ক্যালসিয়াম থেকে ধরো দুইটা ইলেকট্রন বের হয়ে গেছে, হ্যাঁ, তাহলে সেটা তখন কি হয়, ক্যালসিয়াম 2+, এই যে ক্যাটায়নে পরিণত হয়ে যায়, ঠিক আছে? আবার ধরো আমাদের ক্লোরিন, একটা ক্লোরিন ধরো আমার একটা ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে সে তখন কি হয়ে যাবে, ঋণাত্মক চার্জ বিশিষ্ট ক্লোরিন হয়ে যাবে, Cl- অ্যানায়ন হয়ে গেছে। আবার ধরো কি আছে, ধরো হাইড্রোজেন যদি একটা ইলেকট্রন গ্রহণ করে, তাহলে হাইড্রোজেনের চার্জ কি হয়েছে, একটা মাইনাস। তো এইভাবে জিনিসগুলো আসলে কাজ করে, ঠিক আছে? এভাবে হচ্ছে ক্যাটায়ন ও অ্যানায়নের জিনিসপাতি কাজ করে। এখন সাধারণত কোন মৌলগুলো আমার ক্যাটায়ন হয়, কোন মৌলগুলো আমার অ্যানায়ন দেয়? দেখো আমাদের গ্রুপ যে 1 2 এর যে মৌলগুলো ছিল, সেইগুলো ধাতু, এগুলো তোমরা পর্যায় সারণীতে পড়ছো না, এগুলো সর্বশেষ শক্তি স্তরে একটা বা দুইটা করে ইলেকট্রন থাকে, ঠিক আছে? তো এখন আমার এই যে বাম দিকে পর্যায় সারণীর বাম দিকে এরা সবচেয়ে বামে অবস্থিত না, তো এবং এদের যে সবচেয়ে বামে অবস্থিত, তার মানে এদের সাইজ কি অনেক বড়, এদের সাইজ সাধারণত ডান দিকে গেলে ছোট হতে তো যায় না সাইজ, তো এগুলো সাইজ অনেক বড়, এবং এদের সর্বশেষ শক্তি স্তরে মনে করো একটা বা দুইটা করে ইলেকট্রন আছে। তো এদের পক্ষে এই একটা বা দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে, এটা যদি ধরো এটা আছে ক্যালসিয়াম, এর লাস্টে দুইটা ইলেকট্রন আছে, হ্যাঁ, তো এই দুইটা ইলেকট্রন যদি সে ছেড়ে দেয়, তাহলে কিন্তু সে একটা স্থিতিশীল ইলেকট্রন বিন্যাসে পৌঁছাতে পারে। আবার ধরো সোডিয়াম, সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তরে কিন্তু একটা ইলেকট্রন আছে, তো এই একটা ইলেকট্রন যদি সে ছেড়ে দিতে পারে, তাহলে সে একটা স্থিতিশীল ইলেকট্রন বিন্যাসে পৌঁছাবে না। তো এই কারণে সে যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয়, তখন সে একটা স্থিতিশীল অবস্থায় পৌঁছাবে, তখন তার চার্জ হয়ে যাবে কি Na+। আবার ক্যালসিয়াম যখন দুইটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, তখন সে আরেকটা ক্যাটায়নে পরিণত হয়, সেটা হচ্ছে Ca2+। আর গ্রুপ যে 15 16 17 যে গ্রুপগুলো আছে, এদের লাস্টে যে ইলেকট্রনগুলো থাকে, ধরো মেইনলি 16 17, এদের লাস্টে যে ইলেকট্রন সংখ্যা থাকে, সেখানে আসলে একটা দুইটা বা তিনটা করে ইলেকট্রন কম থাকে। তো এরা চায় এই যে 16 17 গ্রুপের যে পরমাণুগুলো আছে, যেমন ক্লোরিন, ফ্লোরিন, এরা আসলে চায় যে এদের কয়েকটা কম আছে, একটা বা দুইটা ইলেকট্রন কম আছে, তো এরা যদি কারোর কাছে ধার নিয়ে একটা বা ইলেকট্রন নিয়ে নিতে পারে, তখন কিন্তু এরাও একটা স্থিতিশীলতার দিকে যেতে পারে। তো একটা ফ্লোরিন যদি একটা ইলেকট্রন গ্রহণ করে কারোর কাছে ধার করে, তখন সে একটা নেগেটিভ চার্জ যুক্ত ফ্লোরিনে পরিণত হয়ে যায়, F-। বা একটা ক্লোরিন যদি একটা ইলেকট্রন কারোর কাছে ধার নেয়, তাহলে সে একটা নেগেটিভ চার্জ যুক্ত পরমাণুতে পরিণত হয়ে যায়, Cl-। তো এই কারণে আমাদের ক্যাটায়ন ও অ্যানায়ন গঠিত হয়। এখন এই যে আমাদের যে চার্জগুলো যুক্ত, এই যে আমাদের যে দুই ধরনের আয়ন তৈরি হলো না, একটা তৈরি হলো ক্যাটায়ন, একটা তৈরি হলো অ্যানায়ন। ক্যাটায়ন হচ্ছে আমার পজিটিভ চার্জ যুক্ত, অ্যানায়ন হচ্ছে আমার নেগেটিভ চার্জ যুক্ত। তো পজিটিভ নেগেটিভ আমাদের কি হয়, একটা আকর্ষণ কাজ করে না? অবশ্যই করে। তো এই যে আকর্ষণ বলটা যে কাজ করে, এটাকে কুলম্ব বল অথবা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বলে। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, তো এটা কিন্তু একটা শক্তিশালী বল। এই যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সে এটা দুইটার মধ্যে কাজ করে। এখন ধরো এখন আমরা একটা জিনিস দেখতে পারি, দেখো একটা সোডিয়ামের লাস্ট স্টেশনে একটা ইলেকট্রন সে ছেড়ে দিতে পারলে সে বাঁচে। তো সে যদি একটা ইলেকট্রন এভাবে ত্যাগ করে, তাহলে সে একটা সোডিয়াম পজিটিভ আয়নে পরিণত হয়। আবার দেখো একটা ক্লোরিন, মনে করো একটা ক্লোরিন একটা ইলেকট্রন নিতে পারলে সে স্থিতিশীল হতে পারে। তো সে একটা ইলেকট্রন টান দিয়ে যখন নিয়ে নেবে, তখন সে Cl- এ পরিণত হয়ে গেল। এখন এই দুইটা মিলে দেখো আমার ইলেকট্রন বাদ। এখন দেখো এই যে Na+ যে ক্যাটায়ন এবং Cl- অ্যানায়ন, এটা যখন কাছাকাছি থাকতেছে, তখন এদের মধ্যে কাজ করতেছে কুলম্ব বল বা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। যেটা কাজ করতেছে সেটা অনেক শক্তিশালী একটা ফোর্স, এবং এই ফোর্সের কারণে এরা কিন্তু একটা বন্ড গঠন করে ফেলে। এরা যে বন্ডটা গঠন করে ফেলে সেটা হচ্ছে NaCl। তাহলে তুমি এই রাসায়নিক বিক্রিয়াটাকে এইভাবে লিখতে পারো, Na+Cl, এখানে ইলেকট্রন কাটাকাটি বা
Na প্লাস Cl, এখানে দুটো যদি তুমি যোগ করো, এই দুটো যদি তুমি যোগ করো Na প্লাস Cl, তুমি পাবা NaCl। সেম ভাবে ধরো ক্যালসিয়ামের ক্ষেত্রে, ধরো একটা ক্যালসিয়াম, ঠিক আছে, একটা ক্যালসিয়ামের লাস্টের শেলে কয়টা ইলেকট্রন আছে? দুইটা ইলেকট্রন। ও ছেড়ে দিতে পারলে ও বাঁচে, তাহলে ও ওই দুইটা ইলেকট্রন যদি ছেড়ে দেয়, দুইটা ইলেকট্রন ছেড়ে দেয়, তখন সে কিন্তু Ca2+ একটা ক্যাটায়ন তৈরি করতেছে। আবার ধরো একটা ক্লোরিন সে একটা ইলেকট্রন নিতে পারে, তাহলে সে স্থিতিশীল হয়। তাহলে দুইটা ক্লোরিন যদি দুইটা ইলেকট্রন নেয়, তাহলে সে কি আমরা দুইটা Cl- এর অ্যানায়ন পাচ্ছি, দুইটা Cl- পাচ্ছি। এখন দেখো আমরা যদি এখানে এটা এভাবে লিখতে পারি, দুইটা ইলেকট্রন বাদ, তাহলে Ca+2Cl, তাহলে দেখো Ca আর ক্লোরিন আছে দুইটা, CaCl2, এই যে আমরা একটা যৌগ গঠন করে ফেললো। এটাও আমাদের এক ধরনের আয়নিক যৌগ। তো এই যে অ্যানায়ন এবং ক্যাটায়ন গঠন করার মাধ্যমে আমাদের পরমাণুগুলো যখন একটা কুলম্ব বল বা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের মাধ্যমে একটা রাসায়নিক বন্ধনে যুক্ত হয়, তো সেটাকেই কিন্তু আমাদের বলে আয়নিক বন্ধন। তো এখন আমরা আয়নিক বন্ধন জিনিসটা বুঝতে পারছি। তো বিভিন্ন ধরনের আয়নিক বন্ধন হতে পারে, মানে তো আয়নিক বন্ধন জিনিসটা তো আমরা বুঝে ফেলছি। তো আয়নিক বন্ধন জিনিসটাকে যদি আমরা আবার একটু দেখি, আমরা যেটা বলছিলাম গ্রুপ 1, 2 এর যে পরমাণুগুলো, ওইগুলো শেষের শক্তি স্তরে কি থাকে? আমার শেষ শক্তি স্তরে একটা বা দুইটা বাড়তি ইলেকট্রন থাকে, বাড়তি। আর যে পরমাণুগুলোর সর্বশেষ শক্তি স্তরে একটা, দুইটা বা তিনটা ইলেকট্রন কমতি থাকে, তখন আমাদের এটা আসলে কি? এটা আসলে আমাদের গ্রুপ 1, 2 এর যে মৌলগুলো, এগুলো পর্যায় সারণীর খুব বামে, এগুলো আসলে ধাতু। আবার যেগুলো আসলে একটা, দুইটা বা তিনটা ইলেকট্রন কম থাকে, এগুলো আসলে আমাদের অধাতু পরমাণুগুলো হয়, বুঝছো? তো আয়নিক বন্ধনটা আমাদের গঠিত হয় আসলে এই ধাতু আর অধাতুর মধ্যে। ধরো একটা ধাতু সোডিয়াম আর একটা অধাতু ক্লোরিন, এই দুইটা যুক্ত হয়ে কিন্তু আমাদের বন্ড গঠন করে NaCl, ঠিক আছে? তো এই যে ধাতু আর অধাতুর মধ্যে আমাদের যে বন্ডগুলো গঠন হয়, সেটা হচ্ছে আমাদের আয়নিক বন্ধন। এখন আমাদের ধাতুগুলোর ক্ষেত্রে আমি বলছিলাম, দেখো লাস্টের এগুলোর সাইজ অনেক একই সারিতে বাম থেকে ডানে গেলে কি সাইজ কমে না? ধরো এর বাম দিকে সাইজ অনেক বড় হয়, তো এই যে লাস্টের ইলেকট্রনের সাথে আমার এই যে সোডিয়ামের যে একটা আকর্ষণ, এটা অনেকটা কম হয়, একটা ইলেকট্রনের প্রতি যে আকর্ষণটা অনেক কম হয়, ঠিক আছে? তো এর আমার আয়নীকরণ শক্তি, এই যে ধাতুগুলোর আয়নীকরণ শক্তি কিন্তু অনেক কম হয়। কিন্তু আমার ধরো আমার যখন অধাতুগুলোর ক্ষেত্রে আমরা যখন দেখি, সেগুলোর আয়নীকরণ শক্তি কিন্তু অনেক বেশি হয়, কারণ তোমার সেগুলোর লাস্টের শেলের যে ইলেকট্রন সংখ্যা আছে, এগুলোর অলরেডি সাইজও অনেকটা ছোট হয় এবং অনেকগুলো ইলেকট্রন থাকে লাস্টের শেলে। হ্যাঁ, ধরো একটা, দুইটা বা তিনটা কম থাকে 8 থেকে, ধরো 5টা 6টা করে ইলেকট্রন আছে, তো তার প্রতি যে এর যে আকর্ষণ বল, এই যে কেন্দ্রের যে আকর্ষণ বল, এটাও কিন্তু অনেক বেশি হয়। তো সেক্ষেত্রে যদি তুমি এখান থেকে একটা ইলেকট্রন বা এক মোল ইলেকট্রন বের করতে চাও, তখন কিন্তু তোমার আরো অনেক বেশি শক্তি দেওয়া লাগবে। তো এইগুলোর কিন্তু আয়নীকরণ শক্তির মান অনেক বেশি হয়। আবার সাইজ তো বললামই, বাম দিকে যে পরমাণুগুলো থাকে ধাতুগুলোর সাইজ অনেক বেশি হয়, আমার ডান দিকে সাইজ অনেক কম হয় সাইজের দিক দিয়ে। তো এই কিছু ক্যারেক্টারিস্টিক থাকে। তো ধাতু ও অধাতু, আলটিমেটলি ধাতু ও অধাতুর মধ্যে আমাদের যে অ্যানায়ন এবং ক্যাটায়ন গঠন করার মাধ্যমে যে একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের মাধ্যমে যে বন্ডটা গঠন হয় বা বন্ধন গঠন হয়, সেটা হচ্ছে আমাদের আয়নিক বন্ধন। আর আয়নিক বন্ধন জিনিসটা আমাদের আসলে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে হয়। আমরা একটু আগেই দেখলাম যে পরমাণুটা ইলেকট্রন ছাড়তেছে, আমার সোডিয়াম যে একটা ইলেকট্রন ছাড়তেছে, সেই ইলেকট্রনটাই গ্রহণ করতেছে আমার ক্লোরিন। তো ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে আমার এই যে আয়নিক বন্ধনটা গঠিত হয়। তো আয়নিক বন্ধন সম্পর্কে আমরা মোটামুটি সবকিছুই দেখে ফেললাম, ঠিক আছে? তো এখন ধাতু এবং অধাতুর মধ্যে আমাদের আয়নিক বন্ধন গঠিত হচ্ছে, কিন্তু অধাতুগুলোর লাস্টে আমাদের অনেকগুলো ইলেকট্রন থাকে, 5টা 6টা করে। তো অধাতুর মধ্যেও কিন্তু আমাদের বন্ধন গঠন হয়। তো সেই যে অধাতু এবং অধাতুর মধ্যে যে বন্ড গঠনটা হয়, সেটাকে বলা হয় আমাদের সমযোজী বন্ধন। আচ্ছা, চলো আমরা সমযোজী বন্ধনটা এখন খুব সুন্দর করে দেখব। তো সমযোজী বন্ধন,
আমরা কি বলতেছিলাম দুইটা অধাতুর মধ্যে, ধরো আমরা অক্সিজেন, ধরো অক্সিজেনের প্রথম অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস দেখো, অক্সিজেনের এখানে আছে দুইটা ইলেকট্রন, বাকি থাকে কয়টা? 6টা। তো সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে? 1 2 3 4 5 6টা ইলেকট্রন, ঠিক আছে? তো অক্সিজেনের ক্ষেত্রে দেখো একটা অক্সিজেনের সর্বশেষ শক্তি স্তরে 6টা ইলেকট্রন আছে, এটা অনেকটা স্থিতিশীল। তবে এ যদি আর দুইটা ইলেকট্রন কোথাও থেকে নিতে পারে, তাহলে সে আরো স্থিতিশীল হবে না? অবশ্যই হবে। এখন তুমি দেখো, আমরা ক্যালসিয়াম আমার দুইটা ইলেকট্রন ছাড়তে পারে, দুইটা ইলেকট্রন ছেড়ে সে ক্যালসিয়াম 2+ ক্যাটায়ন তৈরি করে। আবার অক্সিজেনের সর্বশেষ শক্তি স্তরে আমাদের দুইটা ইলেকট্রন কম আছে, তো অক্সিজেন যদি এই ক্যালসিয়ামের ছেড়ে দেওয়া দুইটা ইলেকট্রন যদি সে গ্রহণ করে, তাহলে কিন্তু অক্সিজেন 2- এ পরিণত হতে পারে। তো এইভাবে কিন্তু তারা ক্যালসিয়াম আর অক্সিজেন মিলে ক্যালসিয়াম অক্সাইড আমার একটা আয়নিক বন্ধন ক্রিয়েট করতে পারে, ঠিক আছে? এভাবে কিন্তু অক্সিজেন আয়নিক বন্ড গঠন করে। কিন্তু এখন আরেকটা ভাবেও আমার অক্সিজেন বন্ধন গঠন করতে পারে, সেটা কিভাবে দেখো। এখন একটা অক্সিজেন আছে, ধরো আরেকটা অক্সিজেন, আরেকটা অক্সিজেন ধরো, আরেকটা অক্সিজেন, এই যে একটা, দুইটা, লাস্টে আছে কয়টা? 1 2 3 4 5 6। এখন দেখো একটা জিনিস খুব সুন্দর মতো খেয়াল করো, আমার দুইটা অক্সিজেন পাশাপাশি আছে। এখন এই অক্সিজেন দুইটা, এরও লাস্টের শক্তি স্তরে দুইটা ইলেকট্রন কম আছে 8টা হওয়া থেকে, এরও লাস্টের শক্তি স্তরে দুইটা ইলেকট্রন কম আছে, দেখো 6টা আছে, আর দুইটা হলে কিন্তু এর খুব ভালো হয়। এখন এরা এই ক্ষেত্রে কি করে জানো? এরা এই ক্ষেত্রে কি করে, অক্সিজেনের যে দুইটা লাস্টের যে দুইটা ইলেকট্রন, এই যে এই দুইটা ইলেকট্রন, এই দুইটা ইলেকট্রনের সাথে এরা যদি শেয়ার করে, এরা যদি ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে এরা যখন কাছাকাছি আসে, তো এরকম একটা ধরো তো এই যে একটা অক্সিজেন, আমার এই একটা অক্সিজেন, এরা এর সর্বশেষ শক্তি স্তরের, এই অক্সিজেনের সর্বশেষ শক্তি স্তরের দুইটা ইলেকট্রন যদি এই অক্সিজেনের সর্বশেষ শক্তি স্তরের দুইটা ইলেকট্রনের সাথে এভাবে শেয়ার করার মাধ্যমে যখন এরা বন্ধন গঠন করে, ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে যখন তারা বন্ধন গঠন করে, তখন তাকে বলা হয় সমযোজী বন্ধন। তো সমযোজী বন্ধন আমার কিভাবে গঠিত হয়? ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে। তো এই যে দুইটা ইলেকট্রন, যে অক্সিজেন আরেকটা ইলেকট্রন, অক্সিজেনের দুইটা ইলেকট্রনের সাথে শেয়ার করলো, এই যে শেয়ারিং এর মাধ্যমে তাদের মধ্যে যে বন্ধন গঠিত হলো, সেটা আমাদের সমযোজী বন্ধন গঠন হলো। এটা আসলে আমাদের O2, ঠিক আছে? আবার ধরো একটা অক্সিজেন আছে, হ্যাঁ, অক্সিজেনের এই যে দুইটা আছে, 1 2 3 4, ধরো 3 4 5 6। এখন একটা হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা কত? একটা হাইড্রোজেন যদি আর একটা ইলেকট্রন কারোর কাছ থেকে নিতে পারে, তাহলে অক্সিজেন হাইড্রোজেনের 1s2 এটা একটা পরিপূর্ণ হয়ে যায়, তো হাইড্রোজেনটা অনেকটা স্থিতিশীল হতে পারে। তো এখন দেখো অক্সিজেনের লাস্টের শেলে তো এই যে একটা, এই পাশে হাইড্রোজেনের লাস্টের শেলে একটা ইলেকট্রন আছে, হ্যাঁ, ধরো এই যে হাইড্রোজেনের লাস্টের শেলে এখানে একটা ইলেকট্রন আছে। এখানে যদি এই হাইড্রোজেনের একটা ইলেকট্রন এই অক্সিজেনের একটা ইলেকট্রনের সাথে শেয়ার করে, আবার এই পাশে আরেকটা হাইড্রোজেন এসে যদি সে অক্সিজেনের এই ইলেকট্রনটার সাথে তার ইলেকট্রনটা শেয়ার করে, তখন দেখো এই যে অক্সিজেন এই পাশে দুই, এই পাশে একটা, এই পাশে একটা, এই পাশে একটা হাইড্রোজেনের সাথে যদি এভাবে শেয়ার করে, আবার এই পাশে একটা হাইড্রোজেনের সাথে যদি এভাবে ইলেকট্রন শেয়ার করে, তাহলে দেখো এখানে দুইটা সমযোজী বন্ধন গঠন হয়েছে। আর অক্সিজেনের তো আরো ইলেকট্রন আছে, 1 2 3 4 5 6। তো অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা দেখো 6টা, আবার হাইড্রোজেনের একটা ইলেকট্রনের সাথে সে একটা শেয়ারিং করে একটা বন্ড গঠন করছে, এই পাশে হাইড্রোজেনের সাথে আরেকটা হাইড্রোজেনের সাথে শেয়ার করে সে আরেকটা বন্ধন গঠন করছে। তো এখানে কিন্তু অক্সিজেন H2O, দেখতেছো এখানে H2O গঠন করছে। তো আমরা এই জিনিসটাকে আসলে এইভাবে বন্ড চিহ্ন দিয়েও লিখতে পারি, ঠিক আছে? তো এখানে অক্সিজেনকে আমরা এইভাবে লিখতে পারতাম, একটা অক্সিজেন দুই হাত দিয়ে দুইটা ইলেকট্রন শেয়ার করছে, তো এখানে দুইটা ইলেকট্রন শেয়ার করছে এই অক্সিজেনের সাথে, তো এই দুইটা হাত দিয়ে আমরা এইভাবে এটা দেখাতে পারতাম। তো এই যে ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে আমাদের যে বন্ধনটা গঠন হয়েছে, এটাকেই আমাদের বলা হয় সমযোজী বন্ধন। এখানে আমার দুইটা ইলেকট্রন দুইটা হাইড্রোজেনের সাথে আমার একটা অক্সিজেন শেয়ার করছে, তো একটা দুইটা সমযোজী বন্ধন কিন্তু এখানে ক্রিয়েট হয়েছে, ঠিক আছে?
এখন আরেকটা জিনিস খুব সুন্দর মতো খেয়াল করো, ধরো আমার অক্সিজেন O2 তে দেখো এখানে আমার দুইটা ইলেকট্রন, আমি সবগুলো ইলেকট্রন দিয়ে দিই। 1 2 3 4 5 6 1 2 7 8। আবার এই ইলেকট্রন এই অক্সিজেনের ক্ষেত্রে এখানে একটা দুইটা 1 2 3 4 5 6 7 8। এখানে তুমি এই ডান পাশের এই অক্সিজেনের কথা চিন্তা করো, এই অক্সিজেনের কথা চিন্তা করো। এই অক্সিজেনের সর্বশেষ শক্তি স্তরে টোটাল দেখতেছো আমার 8টা পরমাণু, 8টা ইলেকট্রন তৈরি হয়ে গেছে, তাই না? 2 4 6 8 কি হলো? হলো না, বলেছে বিষয়টা। আমার অক্সিজেনের একটা অক্সিজেনের সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকে? 1s2 2s2 2p 4। তাহলে অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা কত? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন 8টা। তাহলে আমার 4 2 6, ঠিক আছে। হ্যাঁ, তো আমার অক্সিজেনের ভ্যালেন্স ইলেকট্রন কত? 6। অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 6। শুধুমাত্র যদি এই অক্সিজেনটার কথা ভাবো, দেখো লাস্টের শেলে কয়টা ইলেকট্রন আছে? 1 2 3 4 5 6টা। এবং সে আরেকটা অক্সিজেনের সাথে দুইটা ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে, দুইটা একটা ডাবল বন্ড গঠন করার মাধ্যমে সে কিন্তু একটা সমযোজী বন্ধন ক্রিয়েট করছে, তাই না? এখানে একটা সমযোজী বন্ধন তৈরি হয়েছে। এখন দেখো এই যে এখন একটা জিনিস আছে, বন্ড পেয়ার ইলেকট্রন কি আর লোন পেয়ার ইলেকট্রন কি। তো বন্ধনজোড় ইলেকট্রন এবং মুক্তজোড় ইলেকট্রন। তো এখন এই অক্সিজেনের কথা তুমি চিন্তা করো, এখানে এই অক্সিজেনের কয়টা ইলেকট্রন বন্ড গঠনে অংশ নিছে? এই একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন। তো এইখানে আমার এই অক্সিজেনের ক্ষেত্রে আমার কিন্তু বন্ড পেয়ার ইলেকট্রন হচ্ছে, মানে ইলেকট্রন দুইটা, তাহলে বন্ড পেয়ার কয়টা? বন্ড পেয়ার হচ্ছে একটা। আর বন্ড পেয়ার ইলেকট্রন কয়টা? মোট ইলেকট্রন কয়টা? এখানে দুইটা ইলেকট্রন অংশ নিছে, তাহলে বন্ধনজোড় ইলেকট্রন কিন্তু এখানে দুইটা। আবার এই যে লাস্টের শক্তি স্তরে, তাহলে বন্ধন গঠনে অংশ নেয় না এমন কয়টা ইলেকট্রন বাকি আছে? 1 2 3 4টা। তো সেখানে আমার লোন পেয়ার ইলেকট্রন সংখ্যা 4টা। তো লোন পেয়ার ইলেকট্রন সংখ্যা এবং বন্ড পেয়ার ইলেকট্রন সংখ্যা বোঝা গেছে। আরেকটা উদাহরণ দিই আমরা, H2 এর উদাহরণটাই দেখি। দেখো একটা অক্সিজেন 1 2 3 4 5 6টা ইলেকট্রন তার সর্বশেষ শক্তি স্তরে। একটা হাইড্রোজেনের সাথে, এই একটা হাইড্রোজেনের সাথে সে একটা বন্ড গঠন করছে, একটা হাইড্রোজেনের সাথে সে একটা বন্ড গঠন করছে বা ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে বন্ড গঠন করছে। এখন আমরা এখানে বলতে পারবো না বন্ড পেয়ার ইলেকট্রন কয়টা। বন্ড পেয়ার ইলেকট্রন এখানে দেখতে পারতেছো দুইটা ইলেকট্রন যেহেতু অংশ নিচ্ছে, তাহলে দুইটা। তাহলে লোন পেয়ার ইলেকট্রন কয়টা? লোন পেয়ার ইলেকট্রন এখানে বাকি আছে কয়টা? 1 2 3 4টা। এখানেও সেম, বন্ড পেয়ার ইলেকট্রন সংখ্যা এখানে 2 আর লোন পেয়ার ইলেকট্রন সংখ্যা এখানে 4। তো আমরা লোন পেয়ার বন্ড পেয়ার জিনিসটা বুঝলাম। আমরা সমযোজী বন্ধন কিভাবে গঠন হয় সেটাও দেখলাম, ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে। ঠিক আছে, আমরা আরেকবার যদি রিভিউ করি, সমযোজী বন্ধন আমাদের ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে গঠন হয়। ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে আমাদের সমযোজী বন্ধন গঠন করে। আমাদের এটা আসলে হয় কাদের মধ্যে? অধাতুর সাথে অধাতুর একটা বন্ধন গঠন হয়, অধাতু প্লাস অধাতু। ঠিক আছে। আর আমাদের সমযোজী বন্ধনটা, ধরো আমাদের সমযোজী বন্ধনে গঠন হয়েছে একটা পানির অণু, তাই না? একটা পানির অণু আমার এখানে দুইটা সমযোজী বন্ধনকে গঠন করার মাধ্যমে আমাদের H2O গঠন হয়েছে না? তো H2O টা যখন গঠন হয়েছে তখন আমাদের এটা একটা সমযোজী যৌগ বলা যায়, এটাকে একটা সমযোজী যৌগ বলা যায়, সমযোজী যৌগ। এখন দেখো আমাদের সমযোজী যৌগগুলো, ধরো অনেকগুলো পানির অণু, এগুলো সবই তো আমার সমযোজী যৌগ। তো এই সমযোজী যৌগগুলো যখন আমাদের পাশাপাশি বা কাছাকাছি অবস্থান করে, তাদের মধ্যে এক ধরনের আকর্ষণ বল কাজ করে। আচ্ছা, তো আমি যেটা বললাম, আমাদের সমযোজী যৌগগুলো একে অপরের কাছাকাছি যখন থাকে, তখন তাদের মধ্যে এক ধরনের খুবই দুর্বল এক প্রকার আকর্ষণ বল কাজ করে। তো এই যে সমযোজী যৌগগুলোর মাঝে যে আমার একটা দুর্বল যে আকর্ষণ বল কাজ করে, এই আকর্ষণ বল যে কাজ করে, এই আকর্ষণ বলটার নাম হচ্ছে ভ্যান ডার ওয়ালস বল। এই আকর্ষণ বলটার নাম হচ্ছে ভ্যান ডার ওয়ালস বল।
এই ভ্যান ডার ওয়ালস বলটা খুবই দুর্বল একটা বল। তো আমাদের সমযোজী যৌগগুলো যখন কাছাকাছি অবস্থান করে তখন তাদের মধ্যে খুবই দুর্বল একটা আকর্ষণ বল কাজ করে, যার নাম হচ্ছে ভ্যান ডার ওয়ালস বল। এখন এই ভ্যান ডার ওয়ালস বলটা যদি পানির অণুগুলোর ক্ষেত্রে দেখো, এই পানির অণুগুলোর ক্ষেত্রে যখন পানির অণুগুলো পাশাপাশি কাজ থাকে, তখন এই যে ভ্যান ডার ওয়ালস বলগুলো যখন কাজ করে তখন একটা আকর্ষণ, দুর্বল আকর্ষণ বলের কারণে এরা কিন্তু পাশাপাশি খুবই কাছাকাছি লেগে থাকে। তো পানির অণুগুলো এই জন্য আমার তরল হয়, ঠিক আছে। আবার যখন হচ্ছে আমাদের ধরো যে সমযোজী যৌগ, যেমন মিথেনের কথা চিন্তা করো, মিথেন, এর পাশাপাশি যে মিথেনগুলোর মধ্যে যে ভ্যান ডার ওয়ালস বল সেগুলো এতটাই দুর্বল যে এরা আর কাছাকাছি থাকে না, এরা আসলে গ্যাস আকারে, গ্যাস আকারে কিন্তু তারা তখন একটা অণু আলাদা 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 এভাবে থাকে, ঠিক আছে। তো আমরা ভ্যান ডার ওয়ালস বলটা দেখলাম আর সমযোজী বন্ধনের এই ক্রাইটেরিয়া, ঠিক আছে। তো আয়নিক বন্ধন আর সমযোজী বন্ধনগুলো আমরা দেখলাম। এখন আমরা আরো কিছু জিনিস দেখব। এখন দেখো তোমরা, এখন তোমাদেরকে একটা জিনিস দেখাই, ক্রিস্টালাইজেশন বা স্ফটিক তৈরি। এখন আয়নিক যৌগ, আয়নিক যৌগগুলো কি করে জানো? আয়নিক যৌগগুলো তারা ধরো এটা হচ্ছে আয়নিক যৌগের ক্ষেত্রে কি হয়, ক্যাটায়ন অ্যানায়ন তৈরি হয়। ধরো লবণের কথাই আমরা ধরি, ধরো NaCl, লবণ কি আমাদের NaCl। এখন আমাদের Na একটা পজিটিভ আয়ন আর Cl হচ্ছে একটা নেগেটিভ আয়ন না? তো আয়নিক যৌগগুলোর ক্ষেত্রে সাধারণত কি হয় জানো? আয়নিক যৌগগুলোর ক্ষেত্রে আমার এই যে ধনাত্মক এবং ঋণাত্মক আয়ন তৈরি হলো না, এইগুলো পাশাপাশি বসে, এগুলো পাশাপাশি বসে খুব সুন্দর একটা প্যাটার্ন মতো তৈরি করে, একটা সুন্দর একটা প্যাটার্নের একটা স্ট্রাকচার তৈরি করে, বুঝতে পারছো? আচ্ছা, 3D স্ট্রাকচার তৈরি করে কিভাবে, চলো আমি দেখাই। ধরো লবণের ক্ষেত্রে আমরা দেখি, ধরো এখানে একটা সোডিয়াম আয়ন থাকলো আর এর সাথে একটা যুক্ত হলো কি ক্লোরিন আয়ন। তো এর পাশে আবার একটা ক্লোরিন আয়ন, এর নিচে একটা ক্লোরিন, এরপরে একটা সোডিয়াম, এইভাবে এর সাথে এটা সোডিয়াম, পাশাপাশি সোডিয়াম ক্লোরিন এইভাবে বসে বসে এরা খুব সুন্দর একটা 3D স্ট্রাকচার তৈরি করে, দেখতে পারতেছো? এই যে এরকম খুব সুন্দর একটা 3D স্ট্রাকচার তৈরি করলো, এটাই হচ্ছে তোমার আয়নিক যৌগের একটা বৈশিষ্ট্য, যেটা হচ্ছে ক্রিস্টালাইজেশন বা স্ফটিক তৈরি। তো এটা হয় কেন? এটা হয় হচ্ছে এই যে পাশাপাশি অনেকগুলো তোমার এরকম পজিটিভ আয়ন নেগেটিভ আয়ন আছে না, পজিটিভ আয়ন নেগেটিভ আয়ন আছে, এইগুলোর যে অ্যাট্রাকশন, এইগুলোর যে একে অপরের প্রতি আকর্ষণ, এই আকর্ষণের কারণেই এরকম পাশাপাশি অনেকগুলো NaCl অণুর এরকম একটা স্ফটিক আকৃতির স্ট্রাকচার তৈরি হয়, ক্রিস্টাল স্ট্রাকচার তৈরি হয়। এটা হচ্ছে আয়নিক যৌগের বৈশিষ্ট্য, ঠিক আছে। তো এরা যে এইভাবে পাশাপাশি ভাবে বসে, একটা পজিটিভ একটা নেগেটিভ ভাবে পাশাপাশি বসে খুব সুন্দর একটা প্যাটার্নের ক্রিস্টাল স্ট্রাকচার তৈরি করে না, তো এর কারণে এটার যে বন্ধনটা, এটা অণুর যে বন্ধনটা সেটা অনেক শক্তিশালী হয়, বুঝতে পারছো? তো এটা এই জন্য, এই যে অণুর যে বন্ধনটা যেহেতু অনেক শক্তিশালী হয়, তার মানে কি আমাদের এই লবণকে যখন আমরা গলাতে চাইবো, তাপ প্রদান করব, তখন আমাদের আরো বেশি তাপ প্রদান করা লাগবে, বেশি তাপ দেওয়া লাগবে একে গলানোর জন্য, ঠিক আছে। তো আমাদের এর কারণে আমাদের মেল্টিং পয়েন্ট বা গলনাঙ্ক, আয়নিক যে বন্ধনযুক্ত যে যৌগগুলো আছে, আয়নিক যৌগের যে মেল্টিং পয়েন্ট এগুলো খুবই বেশি হয়। আর যেহেতু মেল্টিং পয়েন্ট অনেক বেশি হয়, গলনাঙ্ক অনেক বেশি, আর এটার স্ফুটনাঙ্ক অনেক বেশি হয়, বয়েলিং পয়েন্টও অনেক বেশি হয়, বুঝতে পারছো? তো এইভাবে যেহেতু ক্রিস্টাল গঠন করে, এভাবে সুন্দর একটা 3D একটা সুন্দর প্যাটার্নের 3D স্ট্রাকচারের ক্রিস্টাল গঠন করে, এই কারণে আয়নিক যৌগগুলোর মেল্টিং পয়েন্ট এবং বয়েলিং পয়েন্ট অনেক বেশি হয় কার থেকে? আমার সমযোজী যৌগের ক্ষেত্রে, সমযোজী যৌগ থেকে। সমযোজী যৌগের ক্ষেত্রে আমি কি বলছিলাম? সমযোজী যৌগের ক্ষেত্রে আমি বলছিলাম পাশাপাশি কিছু সমযোজী যৌগ অবস্থান করে এবং তাদের মধ্যে খুব দুর্বল এক প্রকার আকর্ষণ বল কাজ করে, যার নাম আমি তোমাদেরকে বলছি ভ্যান ডার ওয়ালস বল। এই দুর্বল ভ্যান ডার ওয়ালস বলের আকর্ষণ কাজ করে, ঠিক আছে, যার কারণে পানি আমার তরল হয়, কিন্তু এই আকর্ষণ বলটা আয়নিক বন্ধনের মধ্যে এত শক্তিশালী না। তাই আয়নিক যৌগের থেকে সমযোজী যৌগের আমার মেল্টিং পয়েন্ট এবং বয়েলিং পয়েন্ট কম হয়, এর মেল্টিং পয়েন্ট কম হয়, বয়েলিং পয়েন্টও কম হয়।
তো আয়নিক যৌগ সমযোজী যৌগের মেল্টিং পয়েন্ট ও বয়েলিং পয়েন্টের এই যে একটা ডিফারেন্স, এটা আমরা বুঝতে পারছি। তো চলো তাহলে আমরা এই দুইটা বন্ধনের বা এই দুই ধরনের যৌগের আমরা আরো কিছু বৈশিষ্ট্য দেখি। যেমন আমি বলি আরো কিছু বৈশিষ্ট্য আছে, যেমন দ্রবণীয়তা। দ্রবণীয়তা কি? ধরো পানির মধ্যে তুমি চিনি যখন দাও, চিনি দিয়ে যখন গোলাও, তো ওইটা কিন্তু পানিতে আর কিছুক্ষণ পরে গোলানোর পরে চিনির বৈশিষ্ট্যটা দেখা যায় না, সেটা একদম পানিতে সম্পূর্ণভাবে দ্রবীভূত হয়ে যায়। তো এই যে বৈশিষ্ট্যটা, এটাকেই বলা হয় দ্রবণীয়তা। তো এই দ্রবণীয়তা আমাদের আয়নিক যৌগ সমযোজী যৌগের ক্ষেত্রে কেমন হয় দেখো। আমি তোমাদেরকে বলি, আয়নিক যৌগের ক্ষেত্রে আমার হচ্ছে কি হয়, আয়নিক যৌগের ক্ষেত্রে আমরা আবারও বলতেছি সেম কথা, ক্যাটায়ন অ্যানায়ন তৈরি হয়। তো পানি যেহেতু একটা পোলার সমযোজী যৌগ, কি সেটা আমি বোঝাচ্ছি। তো পানি যেহেতু একটা পোলার সমযোজী যৌগ, এর একটা পার্ট আমার Na+ ক্যাটায়নকে আকর্ষণ করতে পারে, আর প্লাস পজিটিভ যে পার্টটা থাকে সেটা আমার ক্লোরিনকে আকর্ষণ করতে পারে। তো এই যে আকর্ষণ বল, এটার কারণে এর যে দ্রবণীয়তাটা, এটা খুব সুন্দর সহজে দ্রবীভূত হয়ে যেতে পারে। ধরো একটা লবণ যখন তুমি পানিতে গোলাও খুব সহজে মিক্স হবে কার তুলনায়, চিনি যখন গোলাবা তার তুলনায়। বুঝতে পারছো? তো আমাদের আয়নিক যৌগের দ্রবণীয়তাটা বেশি হয়। কিন্তু আমরা সমযোজী যৌগের ক্ষেত্রে কিন্তু আমরা এই ধরনের আয়নের হিসাব নেই, ওখানে আমাদের আয়নের কোনো হিসাব নেই। ধরো CH4, এখানে এর দ্রবণীয়তার কোনো হিসাব নেই, সরি আমি কি বলতেছি, এখানে এর ক্যাটায়ন অ্যানায়ন তৈরির কোনো হিসাব নেই। তো সমযোজী যৌগের দ্রবণীয়তাটা কম হয়। বুঝতে পারছো? ঠিক আছে। আর তারপরে দেখো দ্রবণীয়তা, তার মানে আমরা আয়নিক যৌগগুলো কি কি জানি, NaCl আছে, সোডিয়াম কার্বনেট হতে পারে, তারপর আরো যেগুলো আয়নিক যৌগ আছে সেগুলো দ্রবণীয়তা কিন্তু আমার সমযোজী যৌগগুলোর থেকে বেশি। সমযোজী যৌগগুলো কোনগুলো হতে পারে, ন্যাপথালিন, কেরোসিন, এগুলো কিন্তু আমার সমযোজী যৌগ। তারপর সরিষার তেল, এগুলো কিন্তু আমার সমযোজী যৌগ। এখন আসলে কিছু যেহেতু কেমিস্ট্রি আমার কিছু ব্যতিক্রম থাকবেই, ঠিক তেমনি আয়নিক যৌগের ক্ষেত্রে আমার ব্যতিক্রমটা হচ্ছে AgCl, সিলভার ক্লোরাইড। এটা হচ্ছে আমার ব্যতিক্রম। আমার লজিক অনুযায়ী আমার কিন্তু আয়নিক যৌগগুলোর দ্রবণীয়তা বেশি হওয়ার কথা, কিন্তু এখানে একটা ব্যতিক্রম আছে AgCl, এর দ্রবণীয়তাটা কম। আবার সেম ভাবে সমযোজী যৌগের আমার দ্রবণীয়তা কিন্তু কম হওয়ার কথা, সরিষার তেল, কেরোসিন, ন্যাপথলিন এগুলোর দ্রবণীয়তা কম, কিন্তু এরও কিছু ব্যতিক্রম আছে। এর ব্যতিক্রমগুলো হলো অ্যালকোহল C2H5OH, অ্যালকোহল। তারপরে চিনি দ্রবণীয়তা লবণের চেয়ে কম হলেও চিনি কিন্তু ভালো দ্রবণীয়, চিনি। তারপর গ্লুকোজ, এগুলো কিন্তু আমার এই যে সমযোজী যৌগের যে দ্রবণীয়তা কম তার ব্যতিক্রম। এগুলো হচ্ছে আমার ব্যতিক্রম নিচের গুলো, আর উপরের গুলো আমার প্রপার সমযোজী যৌগ যেগুলো দ্রবণীয়তা কম। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারতেছি জিনিসটা। তাহলে চলো আরো কিছু বৈশিষ্ট্য আমরা দেখে নিই। আচ্ছা, আরো কিছু বৈশিষ্ট্য দেখার আগে আমি তোমাদেরকে একটা জিনিস বলছি যে পোলার সমযোজী যৌগ। পানি একটি পোলার সমযোজী যৌগ, এটা আমি বলছি না? এটা কেন বলছি এটা আমি তোমাদের একটু দেখাই। আমাদের পানির যে স্ট্রাকচার আমরা দেখছিলাম একটু আগে, সেটা কেমন দেখছিলাম? এই যে অক্সিজেন থাকে, অক্সিজেনের লাস্ট স্টেশনে ইলেকট্রন কয়টা? 6টা। 1 2 3 4 5 আর 6। এর সাথে যুক্ত হয় কয়টা? 2টা হাইড্রোজেন। ধরো এখানে একটা হাইড্রোজেন যুক্ত হলো, একটা হাইড্রোজেন এই যে শেয়ারিং এর মাধ্যমে যুক্ত হলো, এখানে একটা হাইড্রোজেন শেয়ারিং এর মাধ্যমে যুক্ত হলো। ঠিক আছে? তাহলে আমাদের বন্ডটা কেমন হচ্ছে দেখো, অক্সিজেন হাইড্রোজেন হাইড্রোজেন।
তো বুঝতেই পারতেছো এখানে কি ঘটতেছে। এখন আমাদের একটা জিনিস এখানে মাথায় রাখতে হবে, আমার অক্সিজেনের ইলেকট্রন আসক্তি হাইড্রোজেনের তুলনায় অনেক বেশি। এটা তোমরা পর্যায় সারণীতে তখন দেখছো আমার একই পর্যায়ের ইলেকট্রন আসক্তি কিভাবে কোন দিকে বাড়ে কোন দিকে কমে। তো আমার অক্সিজেনের ইলেকট্রন আসক্তি আমার হাইড্রোজেনের ইলেকট্রন আসক্তির থেকে অনেক বেশি, ঠিক আছে। যেহেতু ইলেকট্রন আসক্তি এত বেশি, সেহেতু আমার হাইড্রোজেন বাবাজি এখানে অক্সিজেনের সাথে যে ইলেকট্রনটা শেয়ার করছে, এই অক্সিজেন তার মানে তার পাওয়ার বেশি। তো এই ইলেকট্রনটাকে কি করে, সে একটু বেশি নিজের দিকে টেনে রাখতে চায়। মানে এই অক্সিজেনটা এই বন্ডের যে ইলেকট্রনটা, এই ইলেকট্রন দুটাকে সে নিজের দিকে একটু বেশি টেনে রাখতে চায়, কারণ ওর পাওয়ার বেশি, ওর ইলেকট্রন আসক্তি বেশি। সেম ভাবে এখানেও সেম, এই ইলেকট্রনটাকে অক্সিজেন তার নিজের দিকে টেনে রাখতে চায়, তার জাস্ট পাওয়ার দেখানো আর কি, ঠিক আছে। তো এটা যখন করে তখন তুমি বুঝতেই পারতেছো যে অক্সিজেন যেহেতু ইলেকট্রন গুলোকে নিজের দিকে টেনে রাখতেছে একটু বেশি, তো এটা হচ্ছে আমার একটু কাইন্ড অফ নেগেটিভ আয়ন ক্রিয়েট করার ট্রাই করে। মানে এটা একটু নেগেটিভ ওয়েদার কথা না, কারণ ইলেকট্রন যেহেতু নিজের দিকে বেশি টেনে রাখতেছে, ইলেকট্রন চার্জ নেগেটিভ, তো এটা আংশিক ঋণাত্মক একটা পোলারিটি তৈরি করে। আর হাইড্রোজেনের কাছ থেকে যেহেতু আমার ইলেকট্রন একটু দূরে চলে যাচ্ছে, তো এটা একটা আংশিক ধনাত্মক একটা পোলারিটি তৈরি করে। সেমভাবে এই হাইড্রোজেনটাও আংশিক ধনাত্মক একটা পোলারিটি তৈরি করতেছে। তো এই যে আংশিক ঋণাত্মক এবং আংশিক ধনাত্মক একই যৌগের মধ্যে, একই যৌগের মধ্যে তুমি দেখতেছো আংশিক ধনাত্মক ও ঋণাত্মক প্রান্ত তৈরি হচ্ছে। এই যে জিনিসটা, এই যে ব্যাপারটা, এটাকেই বলে পোলারাইজেশন। আর এই যে যেহেতু পোলারাইজেশন ঘটাইছে এটা, তো এটাকে বলে পোলার সমযোজী যৌগ। পোলার সমযোজী যৌগ। এখন দেখো, এখন একটা জিনিস ভাবো, আমার পানি আছে, অনেকগুলো পানির অণু আছে, এবং ওরা ওরা হচ্ছে পোলার সমযোজী যৌগ। এখন ওর কাছে যদি আমার একটা আয়নিক যৌগ আছে, আবারও লবণ, আয়নিক যৌগ আছে, তো আয়নিক যৌগের তোমরা জানো যে Na+Cl- এরা একটা অ্যানায়ন ক্যাটায়ন একসাথে বন্ড গঠন করছে। কিন্তু পানিতে যখন এদেরকে দেওয়া হয় এবং তাপ প্রদান করা হয় বা যেটাই করো এটা শক্তি প্রদান করা হয়, তখন কিন্তু আমার এই যে পানির যে আংশিক ঋণাত্মক প্রান্ত, ধরো এখানে আমার সোডিয়াম ক্লোরাইড আছে, তো পানির যে আংশিক ঋণাত্মক প্রান্ত সেটা আমার কি করে, এই যে ক্যাটায়নটাকে কিছুটা আকর্ষণ করে, ক্যাটায়নটাকে আকর্ষণ করতে চায়। আর এই যে আমার ডেল্টা প্লাস যেটা আংশিক ধনাত্মক প্রান্ত যেটা, সেটা আমার অ্যানায়নটাকে আকর্ষণ করতে চায়। এই যে দুই পাশ থেকে যে একটা আকর্ষণ পাচ্ছে, এটা যখন এটার পরিমাণ যখন বেশি হয়ে যাবে, তখন আমার এই NaCl সেপারেট হয়ে যাবে, NaCl সেপারেট হয়ে যাচ্ছে। তো NaCl সেপারেট হয়ে যাওয়া মানে কি, আমার পানির মধ্যে আমার NaClটা দ্রবীভূত হয়ে গেল। তো এই কারণে এই যে আমার এই বৈশিষ্ট্যটার কারণে কিন্তু আমার আয়নিক যৌগ পানিতে বেশি দ্রবণীয় হয়। আর সমযোজী যৌগগুলো এই যে ক্যাটায়ন অ্যানায়ন এগুলো তৈরি করে না, এই কারণে ওইটা কিন্তু আমার পানিতে কম দ্রবণীয়, ঠিক আছে। কিন্তু আমি বলছি ব্যতিক্রম, সমযোজীর কিছু ব্যতিক্রম আমি বলছি না। যেমন আমি একটা বলছি, কি বলছি, অ্যালকোহল C2H5OH। এখন অ্যালকোহলের স্ট্রাকচারটা যদি তুমি দেখো, C2H5 এখানে যদি রাখি, এর সাথে OH টা থাকতেছে, তাই না, OH। এই যে OH যে জিনিসটা না, এখানে আমার সেম অক্সিজেনের মতো আমার এখানে একটা আংশিক ঋণাত্মক প্রান্ত তৈরি হয়। এই অক্সিজেন যেহেতু এই বন্ধনের ইলেকট্রনটাকে নিজের দিকে টেনে নিচ্ছে, আর এই যে হাইড্রোজেন একটা আংশিক ধনাত্মক প্রান্ত তৈরি হচ্ছে। তো এটা অ্যালকোহলের ক্ষেত্রেও যেহেতু আমার এক ধরনের নেগেটিভ পজিটিভ প্রান্ত তৈরি হচ্ছে, তো এটা যখন আমি পানিতে মিশাচ্ছি, তখন কি হচ্ছে, আমার পানির যে ধনাত্মক ও ঋণাত্মক প্রান্ত আছে, ওরা আবার এর ধনাত্মক ঋণাত্মক প্রান্তকে আকর্ষণ করতেছে। তো যখন এই ঘটনা ঘটতেছে, তখন এটা আমার সেপারেট হয়ে যাচ্ছে, তো পানিতে দ্রবণীয় হয়ে যাচ্ছে। তো এই কারণে সমযোজী যৌগ হলেও আমার অ্যালকোহল কিন্তু পানিতে দ্রবণীয়। বুঝতে পারছি না? তো আরেকটা আমি গ্লুকোজ বলছিলাম, তাহলে চলো গ্লুকোজটা দেখি। গ্লুকোজের একটা সংকেত আছে এরকম, CHO 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 সরি OH CH OH 2 4 5 CH2 OH C। এটা হচ্ছে তোমার গ্লুকোজের স্ট্রাকচার, ঠিক আছে।
এবার এখানে দেখো গ্লুকোজের স্ট্রাকচার, দেখো সুগারের স্ট্রাকচার, এখানে দেখো যতগুলো যতগুলো OH প্রান্ত আছে, যতগুলো OH আছে, যতগুলো OH বন্ড আছে, প্রত্যেকটাতে তোমার ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত তৈরি হয়। অক্সিজেন আংশিক ঋণাত্মক, হাইড্রোজেন আংশিক ধনাত্মক প্রান্ত তৈরি করে। এবারেও সেম, ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস তৈরি করে। এখানেও সেম, এখানেও সেম। তো এই যে প্রত্যেকটা বন্ডে বন্ড, প্রত্যেকটা যেখানে যেখানে ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস তৈরি হচ্ছে, আমি যখন পানিতে দিচ্ছি তখন এই ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস দ্বারা ওটা দুই দিকে আকর্ষিত হচ্ছে। তো এই কারণে আমার গ্লুকোজও কিন্তু পানিতে দ্রবণীয়। তো পানিতে দ্রবণীয় হয় কিভাবে, বিষয়টা আমরা বুঝতে পারছি। এখন আমরা আরেকটা বৈশিষ্ট্যের দিকে আগাইতে পারি। এখন আমরা যে বৈশিষ্ট্য দেখব সেটা হচ্ছে বিদ্যুৎ পরিবহন, বিদ্যুৎ পরিবাহিতা। ধরো ধাতব বন্ধনগুলো কিভাবে তৈরি হয় জানো? ধরো একটা ধাতু, সেটা গ্রুপ 1 বা 2 এর কোনো একটা ধাতু, ধরো সোডিয়ামের ক্ষেত্রে আমার অনেকগুলো সোডিয়াম পরমাণু পাশাপাশি অবস্থান করে যখন হচ্ছে, আচ্ছা তোমাদের দেখো, সোডিয়াম এক ধরনের ধাতু, সোডিয়ামের যে আমরা ধরো একটা সোডিয়াম খণ্ড হাতে নাও, ওখানে শুধু সোডিয়ামই আছে। এখন সেটা আসলে কি ঘটে? ধাতব বন্ধনগুলোর ক্ষেত্রে আমাদের যেহেতু পাশাপাশি প্রচুর মানে এদের আচ্ছা আরেকটা জিনিস বলি, সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন? সর্বশেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন, একটা না? তো এই একটা ইলেকট্রন ছেড়ে দেওয়া এর জন্য সহজ, কারণ এর আয়নীকরণ শক্তি কম, এটা আমরা জানি। আচ্ছা যদি তাই হয়, আবার সোডিয়াম আবার গ্রুপ 2 এর একটা মৌল বলো ম্যাগনেসিয়ামের শেষ শক্তি স্তরে কয়টা? দুইটা ইলেকট্রন। তো ওই দুইটা ইলেকট্রন ওর ছেড়ে দেওয়া অতটা টাফ না, ওরও আয়নীকরণ শক্তি যথেষ্ট কম। এটা আমরা যখন জানি তখন আমরা এই জিনিসটা বুঝতে পারবো। আমাদের যখন অনেকগুলো, ধরো ম্যাগনেসিয়ামের একটা কোর হাতে নাও, ম্যাগনেসিয়াম একটা খণ্ড, ম্যাগনেসিয়ামের মধ্যে কি হয়? ম্যাগনেসিয়ামের এই যে শেষ শক্তি স্তরে যেহেতু দুইটা ইলেকট্রন, যার প্রতি আমার সোডিয়ামের কোরের আকর্ষণ খুবই কম, তো পাশাপাশি যখন অনেকগুলো সোডিয়াম থাকতেছে তখন পাশাপাশি আমার অনেকগুলো পজিটিভ আয়ন এইভাবে একটা কোর তৈরি করে। এটাকে বলা হয় অ্যাটমিক কোর। এই যে এটাকে বলা হয় অ্যাটমিক কোর বা পারমাণবিক শ্বাস। অ্যাটমিক কোর বা পারমাণবিক শ্বাস, এরা একটা পারমাণবিক কোর তৈরি করে, অ্যাটমিক কোর তৈরি করে, পারমাণবিক শ্বাস তৈরি করে। আর যে সর্বশেষ শক্তি স্তরের যে ইলেকট্রনগুলো, এগুলোর প্রতি এদের আকর্ষণ খুবই কম, তাই এরা ডিলোকালাইজ, এটা সঞ্চারণশীল ইলেকট্রন হিসেবে বাইরের দিকে অবস্থান করে। তারা অবস্থান করে। এখন ধরো শুধুমাত্র এই পরমাণুটার এর প্রতি যে আকর্ষণটা, আবার এও কিন্তু একে আকর্ষণ করতেছে। তো আলটিমেটলি এরা সবাই, এদের কোরের যতগুলো ক্লাস আছে, আমার এভাবে এমন একটা নির্দিষ্ট ইলেকট্রনকে তারা আকর্ষণ করতেছে না, প্রত্যেকটাকেই করতেছে। এবং এই কারণে আমার ইলেকট্রনগুলো থাকে সঞ্চারণশীল। এটা জাম্প করে এখানে যেতে পারে, এটা জাম্প করে এখানে আসতে পারে, এটা এভাবে এখান দিয়ে আসে, এখান দিয়ে থাকতে পারে। মানে আর কি মাঝখানে থাকবে প্লাস, আর চারপাশ দিয়ে আমার মাইনাসগুলো ঘোরাঘুরি করবে। বোঝা গেছে? তো এই যে ইলেকট্রনগুলো চারপাশ দিয়ে ঘোরাঘুরি করতেছে, কেন করতেছে এটাও বলছি। আর এই ইলেকট্রনগুলোকে বলা হয় ডিলোকালাইজড ইলেকট্রন বা সঞ্চারণশীল ইলেকট্রন। তাহলে এখন একটা জিনিস ভাবো, তোমার এমন একটা বস্তু আছে যার অ্যাটমিক কোর আছে মাঝে, আর চারপাশ দিয়ে অনেক ডিলোকালাইজড সঞ্চারণশীল ইলেকট্রন আছে। তো সঞ্চারণশীল ইলেকট্রন যখন আছে, তখন আমার ইলেকট্রনের প্রবাহটাই তো আমার কারেন্টের প্রবাহ, তাই না? তো আমরা যখন এখানে আমরা একটা কারেন্টের সুস্পষ্ট সুন্দর একটা ফ্লো পাবো। এই কারণে আমার ধাতব বন্ধন যেগুলো আছে, এগুলো খুবই বিদ্যুৎ সুপরিবাহী, খুব সুন্দর বিদ্যুৎ তারা পরিবহন করতে পারে। তার কারণ এই ডিলোকালাইজড ইলেকট্রনগুলো, ঠিক আছে? আর তাপ পরিবাহিতার একটা জিনিস আছে, তাপ পরিবাহিতা। এটাও আমার ধাতব বন্ধনের একটা সুন্দর বৈশিষ্ট্য, যেটা আমার যেহেতু বিদ্যুৎ পরিবহনে সে খুব সুন্দর, ইলেকট্রনের মাধ্যমে আমার বিদ্যুৎ পরিবহন হয়। ঠিক সেম ভাবে আমার তাপও কিন্তু ইলেকট্রনের মাধ্যমে কিন্তু আমার তাপও পরিবাহিত হয়। কিভাবে সেটা জানো? আমরা যখন এটাতে তাপ প্রদান করতেছি, শক্তি দিচ্ছি,
তখন আমার ইলেকট্রনগুলো এক্সাইটেড হচ্ছে, ইলেকট্রনগুলো শক্তি পাচ্ছে, সঞ্চারণশীল ইলেকট্রন শক্তি পেয়ে সে পাশে চলে যাচ্ছে, পাশেরটাকে শক্তি সঞ্চার করতেছে। এইভাবে ইলেকট্রনের প্রবাহের মাধ্যমে কিন্তু তাপও আমার সুন্দর মতো পরিবাহিত হয়ে যায়। তো বুঝতে পারছো আমরা ধাতব বন্ধন কি এটা দেখছি, ধাতব বন্ধন কিভাবে স্ট্রাকচারটা কি এটা দেখছি, সঞ্চারণশীল ইলেকট্রনের মাধ্যমে যে বিদ্যুৎ সুপরিবাহী হয় এবং তাপ সুপরিবাহী হয় এটাও দেখছি। ঠিক আছে, বিদ্যুৎ পরিবহন মানে কি আসলে ইলেকট্রনের ফ্লো না? আমাদের ইলেকট্রনের ফ্লো যদি এদিক থেকে এদিক হয় তাহলে আমার কারেন্টের প্রবাহটা কোন দিকে? এদিক থেকে এইদিকে। তো আমাদের ইলেকট্রনের প্রবাহটাই মূলত হচ্ছে বিদ্যুতের প্রবাহ। ঠিক আছে, তো এখন আমাদের আয়নিক যৌগের ক্ষেত্রে, আয়নিক যৌগের ক্ষেত্রে আমার আবারও লবণের উদাহরণ দিই, NaCl। এখন NaCl আমরা যখন হচ্ছে আমরা এটা যদি পানি দিই তো আমার এখানে আমরা একটা ক্যাটায়ন এবং অ্যানায়ন পাই। NaCl যখন আমরা পানিতে দিই, আমরা পানিতে কি একটু আগে দেখছি দ্রবীভূত হয়, দ্রবণীয় হয়, তখন কি হয়? ক্যাটায়ন অ্যানায়ন ডিভাইডেড হয়ে যায় না? তো আমরা এই ক্যাটায়ন ও অ্যানায়ন যখন আমরা ডিভাইড হয়ে যাচ্ছে, এটা যখন পাচ্ছি, এই ক্যাটায়ন ও অ্যানায়ন কিন্তু আমার বিদ্যুৎ পরিবহন করে। তো আমার আয়নিক যৌগগুলো কিন্তু ভালো বিদ্যুৎ পরিবাহী। আর সমযোজী যৌগের ক্ষেত্রে, সমযোজী ক্ষেত্রে ধর তেল, ন্যাপথালিন, সমযোজী যৌগের ক্ষেত্রে কিন্তু আমার কোনো ক্যাটায়ন অ্যানায়নের কোনো কাহিনী নাই। তখন কিন্তু সমযোজী যৌগ আমার বিদ্যুৎ পরিবাহী খুব একটা না, বা এই আয়নিক যৌগের বিদ্যুৎ পরিবাহিতা বেশি, সমযোজী যৌগের বিদ্যুৎ পরিবাহিতা কিন্তু কম বা বিদ্যুৎ পরিবাহী নয় ধরা হয় অনেক সময়। এর মধ্যে আরো অনেক ব্যাপার আছে, সেমিকন্ডাক্টর যেগুলো আছে ওগুলো আমি এখন তোমাদেরকে এই লেভেলে তোমাদের লাগবে না। তো আরেকটা যে বন্ড আমরা পড়ছিলাম শুরুর দিকে, তোমাদের মনে আছে নাকি? দেখো আমরা বন্ধন 3 প্রকার পড়ছিলাম, আয়নিক, সমযোজী, আরেকটা কি ছিল? ধাতব বন্ধন। তো ধাতব বন্ধন নিয়ে তো আমরা আলোচনাই করি নাই। এখন আমরা ধাতব বন্ধন দেখব। বিদ্যুৎ পরিবাহিতা, বিদ্যুৎ পরিবাহিতা আয়নিক যৌগের যেমন বেশি, আয়নিক যৌগের জলীয় দ্রবণে, আয়নিক যৌগের জলীয় দ্রবণ কিন্তু বিদ্যুৎ পরিবাহী। শুকনো লবণ আবার কিন্তু বিদ্যুৎ পরিবাহী না, কারণ তখন কি, তখন শুকনো লবণ NaCl আকারেই আছে। এখন NaCl তো এখানে যখন একটা অনুরূপে আছে, একটা যৌগ রূপে আছে, আলাদা আছে, তখন তো আর এর ক্যাটায়ন অ্যানায়ন এই বৈশিষ্ট্যটা ওইভাবে প্রভাব ফেলতেছে না। কিন্তু আমরা পানিতে এর জলীয় দ্রবণে আমরা যখন অ্যানায়ন ক্যাটায়ন পাচ্ছি, তখন ওইগুলো আমার বিদ্যুৎ পরিবহনের জন্য দায়ী। আর আরেকটা বন্ধন যেটা বিদ্যুৎ পরিবহনের জন্য দায়ী, সেটা হচ্ছে আমার ধাতব বন্ধন। ধাতব বন্ধন, ধাতব বন্ধনগুলোতে সবথেকে বেশি বিদ্যুৎ পরিবাহিত হয়। ধাতব বন্ধন কি সেটা আগে চলো বুঝি। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো আমরা কিন্তু শুরু থেকে যদি তোমরা আবার একটু রিক্যাপ করো, আমরা এই অধ্যায়ে, পঞ্চম অধ্যায়ে যে রাসায়নিক বন্ধন চ্যাপ্টার, এই চ্যাপ্টারে আমরা কি কি পড়ছি? আমরা তোমাদেরকে, আমি চেষ্টা করছি তোমাদেরকে ঠিক যতটুকু দেওয়া যায়, কারণ এই অধ্যায়ে কিন্তু পড়ানোর ভাই অনেক কিছু আছে। এই অধ্যায়ে যদি তুমি বেসিক, এগুলো আসলে খুবই বেসিক, আমি আজকে যা পড়াইছি খুবই বেসিক, বাট তোমাদের এই লেভেলের জন্য একদম এনাফ। তোমরা যদি আমি যা যা পড়াইছি এগুলো খুব সুন্দর মতো বুঝে থাকো, খুব সুন্দর মতো পড়ে থাকো এবং প্র্যাকটিস করো, তাহলে কিন্তু তোমাদের এই চ্যাপ্টারে আর কোনো সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে, অনেকে, আমিও অনেক এই অধ্যায়ে আরো অনেক কিছু পড়াইতে পারতাম, অনেকে দেখছি অনেক বেশি কিছু পড়ায়, কিন্তু এত বেশি কিছু তো তোমার এই লেভেলে দরকার নেই। তোমার সামনে পরীক্ষা, তোমার পড়তে হবে, তো তোমার ঠিক কতটুকু পড়তে হবে, কি না জানলে না, এটা বোঝার জন্যই তো আমরা আছি, আমি আছি। তো আমি চেষ্টা করছি সেটা দেওয়ার। তো এখন তোমাদের কাজ হচ্ছে এটা সুন্দর মতো পড়া। ঠিক আছে, আর যদি কারো কোনো প্রশ্ন থাকে বা কোনো সাজেশন থাকে তো তোমরা আমাদেরকে অবভিয়াসলি কমেন্টে জানাতে পারো। ঠিক আছে, তাহলে ভালো করে পড়াশোনা করো। বাই।